প্রিভেন্ট করা যায়। বিভিন্ন ধরনের এনজাইম আছে, যেমন আমি যদি বলি ড্যামেজিং দ্য রাইপেনিং এনজাইম, মানে সেলফ এনজাইম, তো অনেক ফুডের আছে না রাইপেনিং যে এনজাইম যেটার কারণে পেকে যায়, সেই ওইটাকে যদি আমরা ড্যামেজ করে ফেলতে পারি, ড্যামেজিং দ্য রাইপেনিং এনজাইম অফ দ্য ফ্রুটস বাই ওয়াশিং ইট ইনটু হট ওয়াটার, তাহলে এটা একটা পদ্ধতি হতে পারে। হট ওয়াটারের মধ্যে এটাকে আসলে ইয়া করলে এটা আস্তে আস্তে পাকবে। এই কারণে আমরা দেখবো কি বিভিন্ন ধরনের হচ্ছে ফ্রুটস, এরা কিন্তু মানে আসলে হচ্ছে ওয়াটারের ভিতরে ওয়াশ করতে থাকে, হালকা একটু কুসুম গরম পানিতে তারা ওয়াশ করতে থাকে। এতে করে হয় কি, ওটা পাকাটা বা রাইপেনিং হওয়াটা এটা ডিলে হয়। প্রিভেন্টিং পিওরলি কেমিক্যাল রিঅ্যাকশন অকারিং ইন দ্য ফুড দ্যাট ড্যামেজ দ্য ফুড, যেমন আসলে বিভিন্ন ধরনের অক্সিডেশন ঘটে, এই ধরনের অক্সিডেশন গুলাকে যদি প্রিভেন্ট করা যায় বাই অ্যাডিং দ্য অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে যদি অক্সিডেশনটাকে প্রিভেন্ট করা যায়, তাহলে অনেক ক্ষেত্রে এই ন্যাচারাল ড্যামেজটা প্রিভেন্ট করা যায়। প্রিভেনশন অফ মেকানিক্যাল ড্যামেজ অফ ফুড কজড বাই ইনসেক্ট, বার্ড বা ফুড হ্যান্ডলিং, তার মানে আরেকটা ধাপ হচ্ছে কি মেকানিক্যাল ড্যামেজ। ধরো বিভিন্ন ধরনের ওই যে ভেজিটেবল কিংবা বিভিন্ন ধরনের ফ্রুটস যেগুলা হচ্ছে হ্যান্ডলিং এর সময় কিংবা ইনসেক্ট বা বার্ড এরা যে নষ্ট করে, সেগুলাকে কিভাবে প্রিভেন্ট করা যায়। তাহলে এই জায়গাগুলোতে প্রিভেনশন টেকনিক গুলো আমরা আলোচনা করব এই প্রত্যেকটা ধাপে। আমরা এক এক করে চলে যাই। মেথডস ফর প্রিভেনশন অফ মাইক্রোবিয়াল স্পয়েলজ অফ ফুড। আবারও বলছি, এই কন্টেন্ট থেকে অ্যাটলিস্ট একটা সেট প্রশ্ন হবেই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে কন্টেন্ট, মানে ইয়ার ফুড মাইক্রোবায়োলজির অ্যাসপেক্ট আমরা যদি বলি, এটা খুবই ইম্পর্টেন্ট কন্টেন্ট, মানে প্রিজার্ভেশন অফ ফুডস। মেথডস ফর প্রিভেনশন অফ মাইক্রোবিয়াল স্পয়েলেজ অফ ফুড, তাহলে আমরা প্রথম যে ধাপটা বললাম মাইক্রোবিয়াল স্পয়েলেজটাকে প্রিভেন্ট করা, সেটার জন্য কি কি করতে পারি। একে বলেছিলাম এসএফসি। এসএফসি মানে আসলে ফুডের কন্টামিনেশন ফ্রি একটা এনভায়রনমেন্ট আমি তাকে দিব। দুই, আমরা বলেছি কি, আমরা প্রত্যেকটা মানে কন্টেন্ট এখানে একটু দেখাই নিচ্ছি যেগুলো আলোচনা হবে। মাইক্রো অর্গানিজম কিভাবে রিমুভ করা যেতে পারে, ফিল্ট্রেশন, সেন্ট্রিফিউগেশন, ওয়াশিং, ট্রিমিং, এই প্রত্যেকটা ধাপই আমরা আলোচনা করব। ইনহিবিশন আর কিলিং এর ভিতরে কি কি প্রসেস আছে, হিট আছে, হিটের ভিতরে ড্রাই হিট আছে, ময়েস্ট হিট আছে, পাস্তুরাইজেশনের ভিতরে কি আছে, আলট্রা পাস্তুরাইজেশন আছে, আবার অনেক সময় আমরা লো টেম্পারেচার বা হাই টেম্পারেচার এগুলো তো পাস্তুরাইজেশন করি, এগুলো আছে। এছাড়া ক্যানিং, গ্লান্সিং, রোস্টিং, বেকিং, ফ্রাইং, কুকিং, সিমারিং, এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাইক্রো অর্গানিজমকে কিল করা বা ইনহিবিট করার বিভিন্ন ধরনের পদ্ধতি। এছাড়াও আমরা প্রিজার্ভ করতে পারি লো টেম্পারেচারে, যেমন কমন বা সেলুলার যে স্টোরেজ, সেলার যে স্টোরেজ আছে, মানে আমাদের বাসাবাড়ির যে ফ্রিজ গুলো আছে, সেটা হচ্ছে কমন বা সেলার স্টোরেজ ফ্রিজ। আরেকটা হচ্ছে চিলিং বা কোল্ড স্টোরেজ, মানে একদম মানে -20 থেকে -40 বা -30 তে প্রিজার্ভ করা, যেগুলো চিলিং করে ফেলা, ওটা। আরেকটা হচ্ছে ফ্রোজেন স্টোরেজ, অনেকদিন যাবত তুমি আসলে হচ্ছে ফ্রোজেনটা কিভাবে করলা, কুইকলি করলা নাকি স্লোলি করলা, এগুলো আলোচনা করবে একটু পরে। প্রিজার্ভেশন বাই ড্রাইং, ড্রাইং এর মধ্যে সোলার ড্রাইং হতে পারে, অনেক সময় দেখা যায় যে ডিরেক্ট সানলাইটের মধ্যে অনেক কিছু রেখে দিয়েছে, সেটার মানে কিভাবে সেটা প্রিভেন্ট, মানে এই প্রিজার্ভেশন করে বা স্পয়েলেজটাকে প্রিভেন্ট করে, আমরা আলোচনা করব। এছাড়াও কি আছে, মেকানিক্যাল ড্রায়ার ব্যবহার করতে পারি, সল্ট বা সুগার অ্যাড করেও আমরা অনেক সময় খাবার প্রিজার্ভ করি। রেডিয়েশনের মধ্যে আমরা আয়োনাইজিং, নন আয়োনাইজিং দুই ধরনের রেডিয়েশন সম্বন্ধে আলোচনা করব। এছাড়াও লাস্টলি গিয়ে আমরা কিছু কেমিক্যাল এজেন্টস বলবো, যেমন বিভিন্ন ধরনের অর্গানিক অ্যাসিড, এছাড়া উড স্মোক বা স্মোকিং, ধোঁয়া, সেই ধোঁয়ার মাধ্যমে আমরা কিভাবে আসলে প্রিজার্ভ করতে পারি, সালফার ডাইঅক্সাইড, সালফাইড, সুগার, সল্ট, এক্সেট্রা, অ্যালকোহল, এই সমস্ত কিছু আজকের কন্টেন্টের মধ্যে আলোচনা হবে। তাহলে এই পর্যন্ত ছিল যে এখন আমরা কি কি কন্টেন্ট আলোচনা করতে যাচ্ছি সেগুলোর কথা। এখন আমরা হচ্ছে ইন ডিটেলস প্রত্যেকটা ধাপে চলে যাবো, এখান থেকে প্রত্যেকটা ধাপে চলে যাবো। নাম্বার ওয়ান, প্রিভেনশন অফ ফুড কন্টামিনেশন, আমরা যেটাকে বলছি অ্যাসেপসিস। তাহলে অ্যাসেপসিস হচ্ছে একটা প্রসেস বা পদ্ধতি। কিসের পদ্ধতি? অফ প্রিভেন্টিং কন্টামিনেশন অফ ফুড বাই স্পয়েলেজ মাইক্রো অর্গানিজম ইজ কল্ড অ্যাসেপসিস। তার মানে ফুড স্পয়েলেজ যে মাইক্রো অর্গানিজম গুলো আছে, এগুলার কন্টামিনেশনটাকে প্রিভেন্ট করার যে পদ্ধতি বা যে সিস্টেম, সেটাকে আমরা বলছি অ্যাসেপসিস। তাহলে একটা অ্যাসেপটিক কন্ডিশন আমরা যদি মেনটেন করতে পারি, তাহলে এই ধরনের কন্টামিনেশনটা ছড়াবে না। নর্মালি হয় কি, হেলদি প্ল্যান্ট বা এনিম্যালের ইনার টিস্যুতে কোনো মাইক্রো অর্গানিজম থাকে না, যদিও থাকে সেটা আসলে এত কম পরিমাণে থাকে তার লোড, যে সেটা আসলে খুব একটা ফুড স্পয়েল করে না। তাহলে এরা এই স্পয়েলেজ অর্গানিজম পায় কোন জায়গা থেকে? মানে ওদের হেলদি টিস্যুতে যেহেতু খুব একটা থাকে না, নর্মালি থাকে না, থাকলে খুব অল্প, যেটা স্পয়েল করার মতো না, তাহলে ওরা কোন জায়গা থেকে পায়? নিশ্চয়ই কোনো সোর্স আছে, এক্সটার্নাল সোর্স, যেমন ওয়াটার বা এয়ার, এগুলো থেকে পায়।
তো এই যে এক্সটার্নাল সোর্স থেকে ওয়াটার বা এয়ার থেকে যেগুলো পেলাম, এইগুলার যদি আমরা মাইক্রোবিয়াল ডিকম্পোজিশনটাকে প্রিভেন্ট করতে পারি, তাহলে আমরা স্পয়েলেজ অর্গানিজমের কন্টামিনেশনটাকে মানে প্রিভেন্ট করতে পারবো। সেভারাল ফুডস যেমন এগ, আমরা যদি ডিমের কথা বলি, এর মধ্যে ন্যাচারাল কাভারিং থাকে। হ্যাঁ, মানে এই ডিমের বাইরে যেটা, এতে করে হয় কি বিভিন্ন ধরনের স্পয়েলেজ অর্গানিজম এটার মধ্যে ঢুকতে পারে না। Nowadays, a variety of such artificial barrier are made around the food to prevent contamination. রিসেন্টলি করে কি বিভিন্ন ধরনের ওয়াক্স কিংবা বিভিন্ন ধরনের ওয়াক্স তো বুঝতে পারছি, মানে ওয়াক্সের কোটিং করে বা বিভিন্ন ধরনের র্যাপার কার্টুন এগুলো ব্যবহার করে। এগুলো আসলে আর্টিফিশিয়াল ব্যারিয়ার হিসেবে, যাতে করে অর্গানিজম খুব সহজেই খাবারের ভিতর ঢুকতে না পারে। তার মানে আর্টিফিশিয়াল ব্যারিয়ারের মাধ্যমে এটা মানে এই ধরনের কন্ডিশন করা যেতে পারে। যেমন আমরা বলেছি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর স্টোরড ফর ইয়ার্স বাই কোটিং ওয়াক্স অ্যারাউন্ড দেম। তাহলে ওয়াক্সের কোটেড করে তাদেরকে বছরের পর বছর হয়তো রেখে দেওয়া যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে র্যাপার, কার্টুন বা ক্যান ব্যবহার করি। Safe handling of food and good person hygiene of the food handler are important to prevent or minimize the food spoilage organism. তার মানে এই যে আমরা কথাটা বললাম, পুরো চেইনটা খেয়াল করি আমরা। ফুড হ্যান্ডলার যারা ফুডটা ধরতেছে বা প্রসেস করতেছে, এই তাদের কাছ থেকে যদি কোনোভাবে জীবাণু যায়, তাহলে সেই জীবাণুটাও মানে এই ফুডের ভিতরে চলে যাবে এবং ফুডটা আস্তে আস্তে কন্টামিনেটেড হবে, কিংবা এটা আস্তে আস্তে চেইনের মতো ছড়াবে। তাহলে এই যে শুরুর যে চেইনটা ছিল, ফুডটা যারা পিক করে কিংবা ফুডটা যারা হ্যান্ডলার আছে, এদের কে মানে চেষ্টা করতে হবে একটা সেফ হ্যান্ডলিং প্র্যাকটিসের মধ্যে, গুড পার্সোনাল হাইজিনের মধ্যে নিয়ে আসতে, যাতে করে এটাকে প্রিভেন্ট করা যায় অথবা অ্যাটলিস্ট মিনিমাইজ করা যায়। এটা হচ্ছে প্রথম ধাপ বললাম, যেটা অ্যাসেপসিস। দ্বিতীয় ধাপে আমরা বলবো রিমুভ করা। যে কিভাবে রিমুভ করা যায়, এটা একটু বড় কন্টেন্ট, যে মাইক্রো অর্গানিজমকে কিভাবে আমরা কন্টামিনেটেড ফুড থেকে রিমুভ করতে পারি। এখন স্বাভাবিকভাবেই অনেকেই আমরা অনেক পদ্ধতির নাম জানি, ফিল্ট্রেশন জানি, হিটিং জানি, ঠিক না? ওইগুলো একটু আলোচনা করবো আমরা। ইট ইস দ্য সেকেন্ড লেভেল অফ প্রিজার্ভেশন অফ মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন অফ ফুড। যদি আসলে হচ্ছে কোনো কন্টামিনেশন থাকে ফুডের ভিতরে স্পয়েলেজ অর্গানিজম দ্বারা, যেটা প্রিভেন্ট হয়নি, সেটাকে আমরা ফার্দার এইভাবে রিমুভ করতে পারি। তার মানে যেটা প্রিভেন্ট করা যায়নি, এই ধাপে যেগুলো প্রিভেন্ট করা যায়নি, সেটাকে আমরা এখন রিমুভ করব। যেমন ফিল্ট্রেশন একটা পদ্ধতি হতে পারে। ইট ইজ অনলি ওয়ান সাকসেসফুল মেথড ফর রিমুভিং মাইক্রোঅর্গানিজম ফ্রম দ্য কন্টামিনেটেড ফুড। তবে আনফরচুনেটলি ফিল্ট্রেশনটা সব ফুডের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। যেমন কিছু ক্লিয়ার লিকুইড লাইক ফ্রুট জুসের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, বা বেভারেজে। এগুলাকে আমরা কিভাবে করি? ব্যাকটেরিয়াল ফিল্টারের মধ্য দিয়ে এদেরকে আমরা পাস করি, তাহলে ব্যাকটেরিয়াল ফিল্টারে আটকে যায়। তাহলে হচ্ছে এখন তুমি তো নিশ্চয়ই কোনো সলিড ফুড এভাবে ফিল্ট্রেশন করতে পারবে না। ফিল্ট্রেশন মানে কি? একটা ফিল্টারের মধ্যে দিয়ে পাস করে যাবে। তার মানে ব্যাকটেরিয়াল যে পোর সাইজ আছে, সেই পোর সাইজের চাইতে ফিল্টারের পোর সাইজটা ছোট হবে, মানে ব্যাকটেরিয়ার চাইতে পোর সাইজটা ছোট হবে, থেকে ব্যাকটেরিয়া আটকে যাবে। তাহলে এটার জন্য নিশ্চয়ই লিকুইড হইতে হবে, মানে যেই ফুডটা, এটা কি হতে পারে? বিভিন্ন ধরনের জুস কিংবা সিরাপ বা বেভারেজ এগুলো হতে পারে। তাহলে এটা একটা লিমিটেশন, যে সবগুলো করতে পারছো না। তাহলে অন্যান্য আর কি কি পদ্ধতি আছে? যেমন সেন্ট্রিফিউগেশন বা সেডিমেন্টেশন। তার মানে কোনো কিছুকে হাই স্পিডে বা আলট্রা হাই স্পিডে বা লো স্পিডে অনেক সময়ের জন্য যখন আমরা ঘূর্ণন দেই, তখন এরা সেপারেটেড হয়, বিভিন্ন ধরনের পার্টিকেল সেপারেটেড হয়। পার্টিকেল, ডেব্রিস এবং সাম মাইক্রো অর্গানিজম, এরা বটমের দিকে সেটেল ডাউন হয়। যখন সেটেল ডাউন হয়, তখন এগুলাকে আমরা কি করতে পারি? ওই ফুড থেকে রিমুভ করতে পারি। কারণ সুপার নেট্রান্ট এবং পিলেট আমরা নিশ্চয়ই আগে কোনো সময় পড়েছি। সুপার নেট্রান্ট এক জায়গাতে থাকছে উপরের দিকে, আর পিলেট থাকছে নিচের দিকে। তাহলে পিলেটের মধ্যে ডেব্রিস বা মাইক্রো অর্গানিজম যদি থাকে, তাহলে আমি সুপার নেট্রানটাকে নিয়ে নিলাম, পিলেটটাকে ফেলে দিলাম। এটা নর্মালি আমরা করি কিসের ক্ষেত্রে? মিল্ক এবং ডেইরি ইন্ডাস্ট্রিতে। তার মানে মিল্ক নিয়ে আমরা সেন্ট্রিফিউজ করব, ওর মধ্যে যে জীবাণু আছে, জীবাণুটা অপেক্ষাকৃত ওয়েট হবে এবং ডেব্রিসের সাথে ওটা আটকে যাবে, উপর থেকে মিল্কটাকে নিয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা কমপ্লিটলি এটাকে প্রিভেন্ট করতে পারি না, বা রিমুভ করতে পারি না। 100% রিমুভেবল এভাবে হয় না। ওয়াশিং, ওয়াশিং হচ্ছে আরেকটা পদ্ধতি। ওয়াশিংটা আমরা হচ্ছে ওয়াশিং করলে কি হয়? এটা এটা বেসিক্যালি হয় কি, আমরা ভেজিটেবল এবং ফ্রুটস এর ক্ষেত্রে ওয়াশিংটাকে ব্যবহার করি। বিভিন্ন ধরনের হচ্ছে ডাস্ট বা মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, সেগুলো ভেজিটেবলের যে সারফেসে থাকে বা ফ্রুটস এর সারফেসে থাকে, এগুলো ওয়াশিং করলে এটা রিমুভ হয়ে যায়। এখন আমি যদি স্টেরাইল ওয়াটার দিয়ে এটাকে ওয়াশ না করি, হ্যাঁ, মানে যে ওয়াটারের মধ্যেই জীবাণু আছে, তাহলে সেই জীবাণু কিন্তু যেতে পারে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে যাতে করে আমরা স্টেরাইল ওয়াটার দিয়ে ওদেরকে ওয়াশ করি। এখন স্বাভাবিকভাবেই যারা যে দোকানে কিংবা আসলে হচ্ছে মার্কেটে ভেজিটেবল ফ্রুটস তারা করে, আমরা কি আসলে হচ্ছে এটা এক্সপেক্ট করতে পারি যে তারা স্টেরাইল ওয়াটার দিয়ে ওয়াশ করবে? তারা আসলে স্টেরাইল ওয়াটার দামি জিনিস, স্টেরাইল ওয়াটার আলাদাভাবে কালেক্ট করে নিয়ে আসতে হবে, কারণ এটা ল্যাবে স্টেরাইল করা হয়।
সেই পানিটাকে কালেক্ট করতে হবে। তারা তো আরো, আমরা যে ফুড গ্রেড পানি সেটাও ব্যবহার করি না, খুবই নোংরা পানি দিয়ে ওয়াশ করে ফেললে, তার মানে ওই নোংরা পানির মধ্যে, নদী নালা বা পুকুরের পানির মধ্যে যে জীবাণু আছে সেটা কোনো কারণে যদি ভেজিটেবল বা ফ্রুটস এর ভিতরে ঢুকে যায় বা কোনো জায়গাতে ঢোকার স্কোপ পায়, তাহলে সেটা আসলে খুব দ্রুত স্পয়েল করে। এই জন্যই এগুলো দ্রুত স্পয়েল হয়ে যায়। ট্রিমিং, ট্রিমিং মানে কি? কাটা। কাটা মানে কি, যেই অংশটা মানে হয়ে গেছে, স্পয়েলড হয়েছে, সেই অংশটাকে হেলদি টিস্যু থেকে আলাদা করে ফেলা, মানে তাহলে ওই স্পয়েলড পার্টটাকে কেটে ফেললে এটাও একটা পদ্ধতি। বিভিন্ন সময় দেখা যাবে যে ভেজিটেবল গুলা যদি কোনো একটা অংশ পচে যায়, সেই অংশটাকে কেটে ফেলে তারা, যাতে করে পরেরটা আর মানে পরের পোর্শনটা, অ্যাডজাসেন্ট পোর্শনটা যাতে আর ইনফেক্টেড না হয় বা কন্টামিনেটেড না হয়। তাহলে এইটা একটা পদ্ধতি আমরা বললাম, ট্রিমিং, ওয়াশিং, সেন্ট্রিফিউগেশন, ফিল্ট্রেশন। এটা হচ্ছে রিমুভালের জন্য। ইনহিবিশনের জন্য আমরা কি করতে পারি, যে মাইক্রো অর্গানিজমকে আমরা রিমুভ করতে পারিনি, আমরা ইনহিবিট করে ফেলবো সরাসরি, অথবা কিল করে ফেলবো। এখন কিলিং এর জন্য আমরা হচ্ছে যে পদ্ধতি বলি, সেগুলো হচ্ছে হাই টেম্পারেচারে আমরা প্রিজার্ভ করতে পারি, লো টেম্পারেচারে প্রিজার্ভ করতে পারি, ড্রাইং হতে পারে, রেডিয়েশন হতে পারে, কিংবা বিভিন্ন ধরনের কেমিক্যাল এজেন্টস হতে পারে। তাহলে ইনহিবিশন, কিলিং আর রিমুভাল আমরা একসাথে আলোচনা করতে পারতাম, কিন্তু এটাকে আমরা একটা আলাদা করে বলেছি। একটা হচ্ছে রিমুভ করে ফেলা তার সারফেস থেকে, কিংবা তার থেকে এটাকে রিমুভ করা বা আটকে ফেলা, যে ওটার ভিতরে যায়নি, মানে যেতে দিলাম না। আরেকটা হচ্ছে এটার ভিতরে চলে গেছে, এখন ওই ফুড থেকে কিভাবে অর্গানিজম থেকে কিল করবো। তাহলে প্রথম পদ্ধতি প্রিজার্ভেশন বাই হাই টেম্পারেচার বা হিট। এখন হিট তো হচ্ছে মোস্ট কমনলি ইউজড মেথড ফর ফুড প্রিজার্ভেশন। হিট হচ্ছে সবচাইতে বেশি কমন মেথড। এখন ফুড প্রিজার্ভেশনে হিটটা আসলে কিভাবে কাজ করে? হিট বেসিক্যালি করে কি, ডিন্যাচার করে ফেলে প্রোটিন এবং এনজাইমকে বাই ব্রেকিং ডাউন দিয়ার বন্ডস। এখন যে বিভিন্ন ধরনের বন্ড আছে না, সেই বন্ড গুলোকে সে ব্রেক ডাউন করে ফেলে। এখন এই বন্ডকে ব্রেক ডাউন করার পদ্ধতি দুই রকম হতে পারে। এখানে হচ্ছে দুই ধরনের হচ্ছে আমরা হিটের কথা বলতে পারি, একটা ড্রাই হিট আর একটা ময়েস্ট হিট। ময়েস্ট হিট মানে যেটার ভিতরে আসলে হচ্ছে আমি ওয়াটার অ্যাক্টিভিটি পাবো, বা যেটার ভিতরে পানি থাকবে। আরেকটা হচ্ছে যে একদম ড্রাই কন্ডিশনে যেটা, সেটা ড্রাই হিট। এখানে দুটো কেমিক্যাল রিয়াকশন এখানে ঘটে, দুটো মেকানিজম আছে, একটা হচ্ছে হাইড্রোলাইসিস আর একটা অক্সিডেশন। হাইড্রোলাইসিসের ক্ষেত্রে বেসিক্যালি ওয়াটার প্রয়োজন হয়, তাহলে ময়েস্ট হিট কাজ করে হাইড্রোলাইসিসের মাধ্যমে, আর ড্রাই হিট কাজ করে অক্সিডেশনের মাধ্যমে। ময়েস্ট হিটে সবচাইতে ভালো কিল হয়, বা আমরা বলি কমপ্লিটলি কিল করার জন্য মাইক্রো অর্গানিজমকে আমরা ময়েস্ট হিট ব্যবহার করি, যেটাকে তোমরা বলো অটোক্লেভ। আমরা অটোক্লেভের টেম্পারেচার জানি না, 121-এ 15 মিনিটসে, এটা তো মোটামুটি জানি নাকি, অটোক্লেভিং টেম্পারেচার। এই কাউকে আমি এমনিতেই প্রশ্ন করতেছি না, কারণ সময় চলে যায়, আবার তোমরা আসলে সবাই অ্যাটেনটিভলি ক্লাসে থাকো কিনা এটাও সন্দেহের বিষয়। দু একটা প্রশ্ন আসলে না করলে খুব খারাপ দেখা যায়। তোমরা তো ড্রাই হিট, ময়েস্ট হিট কোনো না কোনো জায়গাতে আলোচনা হয়েছে। অ্যাটলিস্ট অটোক্লেভের টেম্পারেচার তো তোমরা জানো, জানো না এটা? এই যারা আসলে শুধুই ক্লাস করতেছো, মানে কি ফ্রি আছো, তারা দুই একজন কথা বলো, আর যারা ক্লাসের পাশাপাশি অন্যান্য ব্যস্ততার কাজগুলো করতেছো, তারা রেসপন্স না করলে হবে। কথা কি শুনতেছো না শুনতেছো না? কেউ স্যার। রেসপন্স করলো না একদম। জি জি স্যার, শুনতেছি। আচ্ছা ঠিক আছে, শুনতে পেলে ভালো। আচ্ছা মানে আমি বলছিলাম কি, যে এই ধরনের হচ্ছে টেম্পারেচারের গল্প কখনো আসে নাই, কারণ তোমরা তো কয়েকদিন পর তো বের হয়ে চলে যাবে, নিশ্চয়ই কোনো কোর্সে আসার কথা, মাইক্রোবায়োলজি না হোক, তোমাদের ইন্টারনাল কোনো কোর্সে তো নিশ্চয়ই আসছে। জি স্যার, আসছে অনেকবার। আমি আসলে হচ্ছে এই এই রেসপন্সটাই চাচ্ছিলাম, যে জি স্যার, মানে এইটুকু শুনলে তো বোঝা যায় তোমরা শুনতেছো বা ক্লাসে আসো। কেউ একদম রেসপন্স করলো না, এটা খুবই, কি বলবো। ঠিক আছে, তাহলে আমরা বলছি ময়েস্ট হিটটা তাহলে সবচেয়ে বেশি প্রেফারেবল, কারণ এটাতেও যে অক্সিজেন থাকে এবং কমপ্লিট একটা কিলিং এর জন্য হচ্ছে অক্সিজেনের প্রয়োজন হয়। সরি সরি, ওয়াটারের প্রয়োজন হয়, আমরা যেটা বলছিলাম। সো ওয়াটারের প্রয়োজন হয় কোথায়, যেটা হচ্ছে ময়েস্ট হিট। আর অক্সিডেশন মানে হচ্ছে যেটা হাইড্রোলাইসিসের উল্টোটা, মানে অক্সিডেশন যেখানে ঘটে, সেখানে আর হচ্ছে ওয়াটারের প্রয়োজন হয় না, সেটা কমপ্লিটলি রিমুভ করতে পারে না, কিন্তু সেটাও রিমুভ করে, বা কমপ্লিটলি কিল করতে না পারলেও মোস্ট অফ দ্য টাইম ম্যাক্সিমামই কিল করতে পারে। তবে বিভিন্ন ধরনের হচ্ছে ফ্যাক্টর এখানে কাজ করে, যেমন টাইম কতক্ষণ লাগবে। তুমি যখন ময়েস্ট হিট দিবা, তখন 121 ডিগ্রিতে 15 মিনিটেই এটা মানে কিল হয়ে যাবে, কিন্তু ড্রাই হিটে, যেখানে কোনো
ওয়াটার অ্যাক্টিভিটি নাই, সেখানে হচ্ছে 160 ডিগ্রিতে তোমাকে 1 থেকে 2 ঘন্টার মতো কিল করতে হবে। সো ড্রাই হিট আসলে প্রেফারেবল না। আবার এই যে যে হাই হিট তুমি দিলে 160 ডিগ্রি সেলসিয়াস দিলা, এই ক্ষেত্রে একটা সমস্যা আছে। ফুডের বিভিন্ন ধরনের ইন্টারনাল অনেক কিছু নষ্ট হয়ে যায়, কিন্তু ইন্টারনাল অনেক নিউট্রিটিভ কোয়ালিটি নষ্ট হয়, এটা আমরা একটু পরে আলোচনা করব। বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে যারা হচ্ছে এফেক্ট করে কাকে, এই মাইক্রো অর্গানিজমের কিলিংটাকে, যেমন টাইম টেম্পারেচার রিলেশনশিপ একটা, টাইম টেম্পারেচার রিলেশনশিপ, তারপর ডেনসিটি অফ দ্য মাইক্রো অর্গানিজম ইন দ্য ফুড। টাইম টেম্পারেচার আমরা একটু পরেই বলছি। ডেনসিটি, যদি ডেনসিটি বেশি হয় তাহলে হাই টেম্পারেচার রাখবে। মাইক্রো অর্গানিজমের ডেনসিটি যদি বেশি হয় ফুডের ভিতরে তাহলে টেম্পারেচার বেশি লাগবে। স্পোরের ক্ষেত্রে কিল করা একটু কঠিন রাদার দেন দ্য ভেজিটেটিভ, কারণ আমরা জানি স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া যদি থাকে সেটাকে কিল করতে অতিরিক্ত টেম্পারেচার লাগে এবং অতিরিক্ত এক্সট্রা ফ্যাসিলিটিস এর প্রয়োজন হয়। গ্রোথ স্টেজ, এখন অর্গানিজম যারা আছে, আমরা তো ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ পড়েছিলাম না? ল্যাক ফেজ, ব্লক ফেজ, স্টেশনারি ফেজ, ডেথ ফেজ পড়েছিলাম, মনে আছে? জি স্যার, জি পড়েছিলাম। আচ্ছা, তো ওইখানের যে কিছু ফেজ আছে, যখন আর্লি লক ফেজে থাকে অর্গানিজম, তাকে খুব সহজে কিল করা যায়। কিন্তু যদি তারা লেট লক ফেজে বা স্টেশনারি ফেজের দিকে চলে যায়, তখন তাকে হচ্ছে কিল করাটা কঠিন হয়, কারণ সে হিট রেজিস্ট্যান্ট হয়ে যায়। তার মানে অর্গানিজমের টাইপ, অর্গানিজমের ডেনসিটি, অর্গানিজম কোন স্টেজে আছে গ্রোথের, সেগুলো অনেক কিছুই মানে এখানে এফেক্ট করছে মাইক্রো অর্গানিজমের কিলিংটা। আবার বলছি কি, ড্রাই মাইক্রো অর্গানিজম ইন ড্রাই ফুড আর ডিফিকাল্ট টু কিল দেন দ্য ইন ময়েস্ট ফুড। এটা ওই যে ওই হিটিং এর সাথে সম্পর্কিত। ময়েস্ট ফুডকে সহজেই কিল করা যায়, ওয়াটার আছে তো ওয়াটার অ্যাক্টিভিটিটাকে নষ্ট করে ফেলা যায়, কিন্তু ড্রাই এর ক্ষেত্রে ওয়াটার অ্যাক্টিভিটি নাই, এটাকে কিল করতে বেশি টেম্পারেচার লাগে। এছাড়াও যদি ফুডটা অ্যাসিডিক হয় অথবা অ্যালকালাইন হয় তাহলে কি হবে? If food is acidic or alkaline, microorganisms present in log fish are easily killed by dry heat. On the other hand, যদি এটা নিউট্রাল হয়, মানে একদম পিএইচ টা কোন জায়গাতে আছে, 6.5 থেকে 7.5-এর দিকে আছে, মানে আমরা যেটাকে নিউট্রাল পিএইচ বলি, নিউট্রাল তো 7 এর চাইতে একটু প্লাস মাইনাস 0.5 আর কি। তো এই নিউট্রাল পিএইচ এ যে সমস্ত ইয়া থাকে, মাইক্রো অর্গানিজম থাকে, সেগুলোকে কিল করা কঠিন হয়। পেনিট্রেশন অফ দ্য হিট ইনটু দ্য ইনার লেয়ার অফ দ্য ফুড, অনেক সময় আমরা বলি কি যে এই ফুডটা কিভাবে তুমি রাখছো, মানে কোন কন্টেইনারে রাখছো। কন্টেইনারটা যদি খুব স্মলার হয়, মানে তাহলে খুব ইজিলি হিট এটাকে পেনিট্রেট করতে পারে এবং মানে গিয়ে তারপরে ব্যাকটেরিয়াটাকে বা জীবাণুটাকে নষ্ট করতে পারে বা কিল করতে পারে। কিন্তু যদি এটাকে তুমি খুব টাফ বা ওয়াইডার একটা বড় মানে ক্যানের ভিতরে রাখো, তাহলে এটাকে পেনিট্রেট করাটা, হিট এটাকে পেনিট্রেট যে করবে, পেনিট্রেট করাটা কঠিন হয়ে যায়। তাহলে তুমি কি টাইপের আহ ইয়ার মধ্য দিয়ে মানে আসলে হচ্ছে কন্টেইনারে ফুডকে রাখতেছো, সেটাও এখানে এফেক্ট করছে। আমরা বলছি ভেরিয়াস ফ্যাক্টর যারা এই কিলিংটাকে এফেক্ট করে। এছাড়াও আছে কি, ইন কেস অফ ওপেন হিটিং ফুড, এজিটেশন অর স্টিয়ারিং ফুড ফ্যাসিলিটেটস হিট পেনিট্রেশন। এই যে আমরা যে ফার্মেন্টেশনের মধ্যে বলি এজিটেশন করা, উত্তেজিত করা বা স্টায়ারিং করা, এই প্রসেস গুলা কি করে, হিটের পেনিট্রেশনটাকে ফ্যাসিলিটেট করে। তার মানে এটা ত্বরান্বিত করে হিট যাতে পেনিট্রেট হয়ে গিয়ে মাইক্রো অর্গানিজমকে কিল করে। দুটো যে পদ্ধতি বললাম, ড্রাই হিট, ময়েস্ট হিট, হ্যাঁ, এই দুটো পদ্ধতির পার্থক্য মাঝে মাঝে আসতে পারে, ড্রাই হিট এবং ময়েস্ট হিট। ড্রাই হিটটা তাহলে আমরা বলেছি কি এটা একটু লেস ইফেক্টিভ ইন কিলিং মাইক্রোঅর্গানিজম, ময়েস্ট হিট বলেছি কি মোর ইফেক্টিভ। ড্রাই হিটের ক্ষেত্রে প্রোটিন এবং এনজাইম ডিগ্রেডেশন হয়ে যায় অক্সিডেশনের কারণে। মানে এটা কোন মেথডে কাজ করে? অক্সিডেশনের মাধ্যমে কাজ করে ড্রাই হিট। আর ময়েস্ট হিটের কথা আমরা বলেছি কি হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিসকে আমরা কোয়াগুলেশনে বলতে পারি, যে প্রোটিন বা এনজাইম গুলো কোয়াগুলেট করে ফেলে, এটা ময়েস্ট হিটের মেকানিজম। ড্রাই হিট আসলে হচ্ছে যে কাজটা করে হচ্ছে ফুড কোয়ালিটিটাকে ড্যামেজ করে ফেলে, মানে ইট ইজ স্পেশালি ভ্যালুয়েবল টু স্টেরিলাইজ দ্য ফুড হোজ কোয়ালিটি ইজ ড্যামেজ বাই ময়েশ্চার। কিছু ফুড আছে না, যেমন ধরো ফ্লোর মানে আটা, বা আসলে বিভিন্ন ধরনের লিপিড মানে ফুড আর কি, যে ফুড গুলা আসলে হচ্ছে ওয়াটার বা ময়েশ্চার সহ্য করতে পারে না, বা ওইগুলো তো নষ্ট হয়, তাদের ক্ষেত্রে ড্রাই হিটটা প্রেফারেবল। এছাড়া বাকিদের ক্ষেত্রে আমরা ময়েস্ট হিটটাকে প্রেফার করি। ড্রাই হিট কিভাবে কাজ করে? ইজ অ্যাপ্লাইড টু দ্য ফুড বাই স্প্রেইং ময়েশ্চার ফ্রি হিটেড এয়ার ওভার দ্য ফুড অ্যান্ড বাই হট এয়ার ওভেন। তাহলে বিভিন্ন ধরনের হট এয়ার ওভেনের মধ্যেও করতে পারো, অথবা তুমি স্প্রে করতে পারো। অবশ্যই স্প্রে করার সময় ময়েশ্চার ফ্রি এয়ার স্প্রে করতে হবে, কারণ তুমি কাদের ক্ষেত্রে ব্যবহার করছো, যেমন আটা কিংবা ওই ধরনের ফুড, যেই ফুড গুলোতে ময়েশ্চার দিলে ওটা আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর ময়েস্ট হিটটা আমরা কিভাবে করি? ময়েস্ট হিট ক্যান বি অ্যাপ্লাইড বাই বয়লিং দ্য ফুড ইন ওয়াটার। তাহলে
ওয়াটারের ভিতরে মানে ফুডটাকে বয়েল করতে পারো, অথবা এটাও স্প্রে করতে পারো। এক্ষেত্রে তুমি হিটেড স্টিম দিতে পারো। স্টিমের ভিতরে তো হালকা মানে ময়েশ্চার থাকে, মানে পানির মতো থাকে। তাহলে ময়েস্ট হিটের ক্ষেত্রে ময়েশ্চার অবশ্যই থাকে, পানির একটা উপস্থিতি আমরা দেখি। ড্রাই হিট এটা দেখি না। কন্ডিশনটা কেমন? ড্রাই হিটে 160 ডিগ্রিতে 1 থেকে 2 ঘন্টার মতো, মানে 1 থেকে 2 ঘন্টা, 160-তে 1 থেকে 2 আওয়ার্স। আর ময়েশ্চার হচ্ছে কম সময়ে, যেহেতু এটার মধ্যে ওয়াটার আছে, অ্যাক্টিভিটি খুব দ্রুত হয়, হাইড্রোলাইসিস হয় বা কোয়াগুলেশন হয়ে যায়। এটা 121-এ 15 মিনিটস এর জন্য ব্যবহার করা যেতে পারে। ভেরিয়াস টেকনিক্স ফর ফুড প্রিজার্ভেশন ইউজিং হিট। এখন আমরা এই কন্টেন্টের মধ্যে আমরা আছি, হিটের মধ্যে আমরা ড্রাই ময়েস্ট বললাম। এছাড়াও আরো ধরনের কিছু টেকনিক আছে যারা হিটকে ব্যবহার করে ফুড প্রিজার্ভ করতে পারে। তার মানে সরাসরি ড্রাই হিটও না, ময়েস্ট হিটও না, কিন্তু তারা হিট, এই তাপের পদ্ধতিটাকে তারা ব্যবহার করে। যেমন পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন তো আমরা সবাই মোটামুটি জানি যে পাস্তুরাইজেশন কি, মাইক্রো অর্গানিজমকে কিল করার জন্য। তার মানে এটা একটা সিলেক্টিভ একটা হিটিং টেকনিক, মানে কিল করে সাম মাইক্রো অর্গানিজম বাট নট অল মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট ইন মিল্ক। এটা আসলে হচ্ছে কমপ্লিটলি তো পুরোটা পারে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে এটা ফুলটা আমরা অ্যাচিভ করার ট্রাই করি। লুইস পাস্তুরের গল্প আর বললাম না, যে লুইস পাস্তুরের মাধ্যমে, এবং এটা আমরা পাস্তুরাইজেশন আমরা মিল্কের ক্ষেত্রে ব্যবহার করি। তবে নাওডেজ আমরা বিভিন্ন ধরনের বেভারেজ যেমন বিয়ার কিংবা ফ্রুট জুসের ক্ষেত্রে পাস্তুরাইজেশন পদ্ধতিটাকে ব্যবহার করি। এখন পাস্তুরাইজেশনের ক্ষেত্রে কি হয়? যদি আমরা হচ্ছে মিল্কের ভিতরে if milk is contaminated by some disease causing microorganism, milk cannot be heated at boiling temperature to kill the microorganism। বা কারণ কি, ওই যে তুমি যে বয়লিং টেম্পারেচার আছে, ধরো তুমি ড্রাই হিট, ময়েস্ট হিট ওইগুলোতে যদি করতে যাও, তাহলে বিভিন্ন ধরনের আনডিজারেবল চেঞ্জ চলে আসছে মিল্কের ভিতরে। যেমন বেনিফিশিয়াল যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া আছে, ল্যাব যেটাকে আমরা বলি, সেই ব্যাকটেরিয়া গুলো, ল্যাক্টোব্যাসিলাস আছে, এগুলো বিফিডো ব্যাকটেরিয়া, এরা নষ্ট হয়ে যাবে। তাহলে মিল্ক খেয়ে লাভ কি? তুমি যে মিল্কটা খাচ্ছ মানে স্বাস্থ্যের জন্য বা গুণগত, হ্যাঁ, পুষ্টি সম্পন্ন একটা খাবার, সেটা যদি তুমি কন্টামিনেশন ফ্রি করতে গিয়ে যদি ইনগ্রেডিয়েন্ট গুলোকে নষ্ট করে ফেলো, বা জীবাণু যেগুলো উপকারী সেগুলোকে নষ্ট করে ফেলো, তাহলে তো হবে না। এই জন্য পাস্তুরাইজেশন। সিমিলারলি কেজিন প্রোটিন প্রিসিপিটেট হতে পারে, ল্যাকটোজ ক্যারামেলাইজ হতে হয়ে যেতে পারে, ফ্লেভার চেঞ্জ হয়ে যেতে পারে, হুইসকাস হয়ে যেতে পারে। এই কারণে হয় কি, যে বিভিন্ন ধরনের মানে অ্যাক্টিভিটি থাকার কারণে, মানে হচ্ছে হাই টেম্পারেচারের, এই জন্য আমরা করি কি, পাস্তুরাইজেশনটাকে ব্যবহার করি। মানে এটা লো টেম্পারেচার হতে পারে, হাই টেম্পারেচার হতে পারে, আলট্রা হাই টেম্পারেচারও হতে পারে। এখন মিল্ক যদি এইভাবে তুমি নষ্ট করে ফেলো, তাহলে ওই মিল্ক গুলো দিয়ে তুমি আইসক্রিম, চিজ, এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে পারবে না বা তৈরি করতে পারবে না। সেক্ষেত্রে ওটা আনসুইটেবল হয়ে যাবে। সো বেভারেজ যেমন বিয়ার, ফ্রুট জুস, এগুলোও হচ্ছে হাই টেম্পারেচারে হিট করে কিল করা যেতে পারছে না। এই জন্য পাস্তুরাইজেশনে আমরা মিল্ক বা বেভারেজ গুলাকে হিট করি লো টেম্পারেচারে, যাতে করে স্পয়েলেজ অর্গানিজম বা প্যাথোজেনিক অর্গানিজম কিল হয়ে যায় এবং কোনো ধরনের কোনো আনডিজারেবল চেঞ্জ না হয়। তাহলে পাস্তুরাইজেশনটাকে আমরা বলছি কি, হিট ব্যবহার করি, কিন্তু একটা এমন একটা হচ্ছে মানে মাত্রাতে হিটটাকে ব্যবহার করি, যাতে করে এর মধ্যে যে পুষ্টিগুণ সেগুলো নষ্ট না হয় এবং আনডিজারেবল চেঞ্জ না হয়। তাহলে পাস্তুরাইজেশনের অনেকগুলা টেকনিক আছে। ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম টাইম টেম্পারেচার রিলেশনশিপ, এই টাইম টেম্পারেচারের রিলেশনশিপের উপর ভিত্তি করে আমরা এটাকে 3 ভাগে ভাগ করেছি। তবে এটাকে ভাগ করার পেছনের গল্প হচ্ছে, এটার মধ্যে যে মানে বেশি পরিমাণে যে ব্যাকটেরিয়া গুলা ট্রান্সমিটেড হয়, বা মোস্ট অফ দ্য কেসেস যে 3 টাইপস অফ ব্যাকটেরিয়া মিল্কের মাধ্যমে ট্রান্সমিটেড হয়, ওই 3টা ক্যাটাগরিকে সামনে রেখে আমরা এই পদ্ধতিটাকে ভাগ করেছিলাম। একটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস বা কক্সিয়েলা পিউরেটি বা ব্রুসেলা অ্যাবর্টাস। এইগুলোর কারণে আমরা এই পদ্ধতিগুলোকে 3টা ভাগে ভাগ করেছি। একটাকে তুমি দেখবা কম তাপমাত্রায় বেশি সময়, যেটাকে আমরা বলছি লো টেম্পারেচার হোল্ডিং বা এলটিএইচ, বা এটাকে ভ্যাট পাস্তুরাইজেশনও বলি। এক্ষেত্রে আমরা মিল্ককে 62.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে 30 মিনিটস এর জন্য রাখলে এটা কিল হবে। আরেকটা হচ্ছে হাই টেম্পারেচার শর্ট টাইম বা এইচটিএসটি মেথড, সেখানে 71.7 ডিগ্রি সেলসিয়াসে 15 সেকেন্ড যদি আমরা রাখি, তাহলেও কিল হবে। আরেকটা হচ্ছে আলট্রা পাস্তুরাইজেশন, যেটা আমরা আসলে হচ্ছে তোমরা বিভিন্ন ধরনের যে দেখো, ইউএসটি মিল্ক যেগুলো দেখো, সেগুলো হচ্ছে এই আলট্রা পাস্তুরাইজেশন ধাপের মধ্যে দিয়ে গেছে। এক্ষেত্রে 137 ডিগ্রি সেলসিয়াসে 2 সেকেন্ডের জন্য আমরা রাখি। মানে যখনই তুমি আলট্রা পাস্তুরাইজেশন বলবা, তখনই তুমি বুঝতে পারবে এটা 120+ টেম্পারেচার, মানে 130-এর উপরেই, 135-ও বলি আমরা কখনো, বা 140-এর মতো এই ধরনের তাপমাত্রা। এখন এটা হচ্ছে হিটের উপর ভিত্তি করে। তাহলে হিট আমরা প্রথমে বলে ফেললাম, হিটের উপর ভিত্তি করে কি কি ধরনের বিষয় আছে, মানে
হিট বা টেম্পারেচার যাই বলো না কেন, প্রিজার্ভেশন বাই টেম্পারেচার, আমরা হিটটাকে বলেছি ড্রাই হিট, ময়েস্ট হিট বলেছি। এরপরে বলেছি পাস্তুরাইজেশন, সে নিজেও হিটটাকে ব্যবহার করে এইভাবে কিল করছে। এরপরে আমরা আরেকটা পদ্ধতি বলবো ক্যানিং। ক্যানিং এর আগে কখনো এই শব্দটা শুনেছিলাম আমরা, ক্যানিং? জি স্যার, শুনছিলাম। ক্যানিং মানে তাহলে কোনো একটা ক্যানের ভিতরে এদেরকে রাখা, যেমন আমরা ক্যান ফুড খাই। ক্যানিং ইজ দ্য প্রসেস অফ প্রিজার্ভেশন অফ ফুড বাই কিপিং দেম ইন সিল কন্টেইনার। তাহলে যে কন্টেইনারের মধ্যে রাখা এবং এটাকে হিট করা কন্টেইনারটাকে, তার মানে ফুডটাকে কন্টেইনারের মধ্যে রাখলাম, তারপর সেই কন্টেইনারটাকে হিট করে আমি ওটাকে ইয়া করলাম, মানে অর্গানিজম ফ্রি করলাম। দেয়ার আর টু টাইপস অফ ক্যান ফুড, দুই ধরনের আছে, একটা হিটেড অ্যান্ড আনহিটেড ক্যান। তাহলে একটা হচ্ছে হিটেড ক্যান ফুড, একটা হচ্ছে আনহিটেড ক্যান ফুড। ডিউরিং ক্যানিং at first raw food is washed and then processed। তাহলে প্রথমে করতে হবে কি, ফুডটাকে ওয়াশ করতে হয়, তারপর প্রসেস করতে হয়, এবং তারপরে প্রসেস করা ফুডটাকে তুমি তোমার একটা সুইটেবল ক্যানের মধ্যে রেখে দিলে এবং ক্যানটাকে হিট করলে। সিল্ড ক্যানস ক্যান বি হিটেড ইদার বাই ইমার্সিং ইনটু বয়লিং ওয়াটার। যেই ক্যানটা সিল করা, একদম সিল করে ফেলা আছে, সেই ক্যানটাকে কি হয়, বয়লিং ওয়াটারের মধ্যে তুমি ইমার্স করে দিতে পারো, নিমজ্জিত করে দিলা, অথবা এর উপর স্প্রে করলা। কি স্প্রে করলা? ওই যে স্টিম, সুপার হিটেড স্টিম স্প্রে করলা, অথবা হিটেড ড্রাই এয়ার। তো তুমি যেই পদ্ধতি ব্যবহার করো না কেন, তুমি যদি ড্রাই হিট ব্যবহার করো তাহলে হিটেড এয়ার দিবা, যেটার ভিতরে স্টিম থাকবে না। আর যদি ময়েস্ট হিট ব্যবহার করো তাহলে স্টিম ব্যবহার করবা। তো দুই ধরনের হচ্ছে পদ্ধতি এখানে ব্যবহার করা যেতে পারে। দেয়ার আর টু সিস্টেমস অফ ক্যানিং, একটা হচ্ছে হট প্যাক সিস্টেম আর একটা কোল্ড প্যাক সিস্টেম। ব্লান্সিং বা স্ক্যালডিং। ব্লান্সিংটা কি? ব্লান্সিংটা আসলে আহ, গরম যে পানি আছে, মানে একটু উষ্ণ পানি আর কি, ওয়ার্ম ওয়াটারের মধ্যে এটাকে আসলে হচ্ছে প্রসেস করা। ব্লান্সিং ইজ দ্য প্রসেস অফ ওয়াশিং ভেজিটেবলস অর ফ্রুটস ইন ওয়ার্ম ওয়াটার বিফোর স্টোরেজ। তার মানে তুমি স্টোর করে রাখবা, তার আগে এটাকে একটু গরম পানির মধ্যে ওয়াশ করা। এটাতে সুবিধাটা কি হয়, বা ব্লাঞ্চিং আমরা কেন করি? ইট ইনঅ্যাক্টিভেটস এনজাইম অফ ফুড দ্যাট কজ সেলফ ডিকম্পোজিশন। খেয়াল করে তাহলে, সেলফ ডিকম্পোজিশনটাকে প্রিভেন্ট করা যায় কিভাবে? ওর ভিতরে যে এক এনজাইম আছে, এনজাইম তো গরম পানি সহ্য করতে পারে না, তাহলে এনজাইমটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। কোন এনজাইমটা? যেটা ডিকম্পোজিশন করে। এখন সমস্যা হচ্ছে কি, যেটা ডিকম্পোজিশন করে না কিন্তু ভালো এনজাইম, ভালো কাজ করে, ওটাও ইনঅ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে, কারণ এনজাইম হচ্ছে টেম্পারেচার সেন্সিটিভ। তুমি গরম কিছুর ভিতরে দিবা, এনজাইম নষ্ট হয়ে যাবে। ইট রিডিউসেস নাম্বার অফ মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট ইন দ্য সারফেস অফ দ্য ফুড। এই যে গরম পানির কারণে সারফেসে যে অর্গানিজম গুলো থাকে সেগুলো অনেক সময় মারা যায়, কারণ অর্গানিজমও তো টেম্পারেচার সেন্সিটিভ। ইট ব্রিংস উইল্টিং অফ লিফি ভেজিটেবলস এন্ড হেল্পস ইন প্যাকেজিং। মানে ওই যে কিছু লিফি ভেজিটেবল আছে না, এইগুলোর হচ্ছে উইল্টিং মানে কি? শোনো নাই এটা? মানে বিভিন্ন ধরনের লিফি ভেজিটেবল, লিফ যখন বলেছি, এই যে পাতাগুলো যে নুয়ে পড়ে না, মানে একদমই হয়ে যায়, মানে ভেঙে পড়ে, মানে অনেকটা হচ্ছে ইয়া হয়ে যায়, হ্যাঁ, সেগুলাকে হচ্ছে ইট ব্রেইংস উইল্টিং অফ লিফি ভেজিটেবলস এন্ড হেল্পস ইন প্যাকেজিং। তাহলে হচ্ছে উইল্টিং হয়ে যায় এবং হচ্ছে প্যাকেজিং এ সাহায্য করে। ইট এনহেন্সেস ফিক্সিং অফ নাইট্রোজ ইন্টেন্স গ্রিন কালার অফ দ্য ফ্রুটস এন্ড ভেজিটেবলস। এটা হচ্ছে এই গ্রিন কালার, যে ইন্টেন্সিফাইড যে গ্রিন কালার হয় ফ্রুটস এবং ভেজিটেবল গুলার, এটাকে হচ্ছে এনহেন্স করাটাকে সে ফিক্স করে। ইট এনহেন্সেস দ্য ফিক্সিং অফ ইন্টেন্স গ্রিন কালার। তাহলে ব্লাঞ্চিং এর কয়েকটা ইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এনজাইম গুলা সেলফ ডিকম্পোজিশন করে তাকে সে ইনঅ্যাক্টিভেট করে, মাইক্রো অর্গানিজমটাকে সারফেস থেকে রোধ করে, লিফি ভেজিটেবল মানে মানে লিফি ভেজিটেবলটার উইল্টিংটাকে সে রোধ করে, এবং প্যাকেজিং এ হচ্ছে সাহায্য করে, এবং কিছু কিছু ক্ষেত্রে কালার ইন্টেন্সিফায়ার যে বিষয়টা সেটাকে এনহেন্স করে বা ওটাকে ফিক্স করে। রোস্টিং, রোস্টিং মানে কি? আর স্যার ভাজা। ভাজা। আচ্ছা, রোস্টিং করলে তাহলে কি হয়? ইট ইজ, আমরা যে মাঝে মাঝে এখন মানে ফেসবুকে গেলেই দেখতে পাই রোস্টেড পিনাট, মানে রোস্টেড নাটস, ঠিক না? রোস্টেড করলে হয় কি, এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। খেয়াল করবা, যেটা রোস্টেড না, ওই নাট গুলা বা বাদাম গুলা খুব অল্পতেই ওগুলো আসলে নষ্ট হয়ে যায়, বা ওইগুলোর উপরে ছত্রাক জন্মে, বা বিভিন্ন ধরনের মানে আসলে মাইক্রো অর্গানিজমের আমরা ইয়া দেখতে পাই। তবে যেটা রোস্ট করে সেল করে ওটা কিন্তু অনেকদিন থাকে, ওইটার একটু দামও বেশি হয়।
It is used for meat and meat products during roasting. Internal temperature of the meat reaches 80 থেকে 85 ডিগ্রি সেলসিয়াস। তাহলে রোস্টিং একটা পদ্ধতি যেটার মাধ্যমে মিট বা মিট প্রোডাক্টকে আমরা করতে পারি। আমাদের এখানে মূল আহ আমরা আসলে আলোকপাত করছি মিল্ক মিট এই ধরনের যেগুলো তোমাদের সাথে রিলেটেড। বেকিং বেকিং আসলে বেকিং এ তোমরা বেকিং এর মাধ্যমে কোনগুলাকে তোমরা আসলে করো ব্রেড কেক বা বেকারি ইন্ডাস্ট্রিতে, তাহলে বেকিং এর মাধ্যমে আমরা হচ্ছে একটা টেম্পারেচার নেই প্রায় 100-র কাছাকাছি। ডিউরিং বেকিং টেম্পারেচার ম্যাক্সিমাম অফ 97 ডিগ্রি সেলসিয়াস ইজ রিচড। তার মানে কি বেকিং এর মাধ্যমে মাইক্রো অর্গানিজমকে প্রিভেন্ট করা যেতে পারে বা কিল করা যেতে পারে। ফ্রাইং ফ্রাই করতে পারি আমরা। ফ্রাইটা কেমন হতে পারে, যেমন আসলে ভেজিটেবল মিট ফিশ এইগুলাকে আসলে হচ্ছে ফ্রাই করা যেতে পারে। ফ্রাই করলে কি হয় হচ্ছে ওই বাইরের যে পোর্শনটা মানে আউটার সারফেসটা খুব হট হয়, কিন্তু ইনার সারফেসটা কিন্তু এতটা হট হয় না। তার মানে ভিতরে যেই আছে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলা খুব একটা নষ্ট হয় না, কিন্তু বাইরে যে জীবাণুগুলো আছে আউটার সারফেসে সেগুলা ওই ভেরি হট টেম্পারেচারের কারণে সেগুলো মারা যায়। কিন্তু ফ্রাইং এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে খুব হাইলি যদি ফ্রাই করে ফেলা হয় তাহলে ভিতরের যে আছে নিউট্রিয়েন্ট ভ্যালু যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। ফ্রাই করতে হয় খুব এমন ভাবে যাতে আউটার সারফেসটা হচ্ছে মানে হবে হট হবে, ভিতরেরটা খুব বেশি যাতে হট হতে না পারে। কুকিং কুকিং সম্বন্ধে আর কিছু বললাম না। নর্মালি কুকিং এর মাধ্যমে হচ্ছে এটাকে প্রিভেন্ট করা যেতে পারে। সিমারিং সিমারিং হচ্ছে একটা জেন্টেল বয়লিং হোক করা আর কি, ফুডটাকে হালকা একটু বয়লিং করা। এটা 100 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা ধরো। এটা কেমন যে তুমি তুমি একটা পাত্রের ভিতরে পানি নিয়ে সেটাকে হচ্ছে ফুটন্ত পানির মতো নিয়ে এসছো, মানে 100 ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে আসছে। হ্যাঁ, এটার মধ্যে অল্প কিছুক্ষণ জাস্ট হচ্ছে বয়ল করা খাবারটাকে দিয়ে, মানে একটা ফুডটাকে দিয়ে বয়ল করে নেওয়া, এটা সিমারিং এর মাধ্যমে হয় কি আউটার সার্ফেসের যেগুলো আছে সেগুলি হয়ে যায়। ইনার সার্ফেসের গুলাকে কিল করতে গেলে আমাদের অন্য পদ্ধতিতে যেতে হয়। এইগুলো হচ্ছে খুব ছোট ছোট কিছু পদ্ধতি বা প্র্যাকটিস যেগুলোর মাধ্যমে আমরা এটা কমাতে পারি। তবে খুব হাইলি ইফেক্টিভ মেথড গুলো হচ্ছে আমাদের এই যে পাস্তুরাইজেশন কিংবা ড্রাই হিট ময়েস্ট হিট এই পদ্ধতিগুলো। প্রিজার্ভেশন অফ ফুড বাই লো টেম্পারেচার। এখন তো আমরা হাই টেম্পারেচার এতক্ষণ বলেছি, লো টেম্পারেচার তো বলি না। লো টেম্পারেচার মানে কি কোল্ড একটা এনভায়রনমেন্টের কথা বলবো। এখন কোল্ড এনভায়রনমেন্টের মাধ্যমে কিভাবে খাবারকে প্রিজার্ভ করা যায়। লো টেম্পারেচার ইজ এ ফিজিক্যাল মেথড অফ প্রিজার্ভেশন অফ ফুড। লো টেম্পারেচার প্রিজার্ভস ফুড বাই দুটো অ্যাক্টিভিটির মাধ্যমে সেই কাজটা করে। তার মুড অফ অ্যাকশন দুইটা। একটা হচ্ছে স্লোয়িং ডাউন দ্য গ্রোথ অ্যাক্টিভিটি, গ্রোথ এন্ড অ্যাক্টিভিটি অফ দি স্পয়েলজ অর্গানিজম। তার মানে কি যারা স্পয়েল করবে যে অর্গানিজমটা তাকেই সে স্লো করে ফেলে, তার গ্রোথটাকে স্লো করে ফেলে, তার অ্যাক্টিভিটিটাকে স্লো করে ফেলে। আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের যে কেমিক্যাল রিঅ্যাকশন বা এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে সেগুলোকে স্লো ডাউন করে ফেলে। সেগুলো কার ওই যে সেলফ ডিকম্পোজিশনের যে এনজাইম আছে সেই এনজাইম গুলার কেমিক্যাল রিঅ্যাকশন যেগুলো সেগুলোকে স্লো ডাউন করে। তাহলে লো টেম্পারেচারে দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে অর্গানিজমের গ্রোথ বা অ্যাক্টিভিটিটাকে স্লো ডাউন করে, আরেকটা হচ্ছে এনজাইমেটিক অ্যাক্টিভিটিটাকে বা কেমিক্যাল রিঅ্যাকশনটাকে স্লো ডাউন করে। এই দুটো পদ্ধতির মাধ্যমে লো টেম্পারেচার কাজ করে। সামটাইমস লো টেম্পারেচার কিলস স্পয়েলজ অর্গানিজম ইজ ইন ফুড। যেমন ডিপ ফ্রিজিং এর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে স্পয়েলজ অর্গানিজম মারা যায় যখন আমরা ডিপ ফ্রিজিং করি। ডিফারেন্ট ফুড মানে ডিফারেন্ট মেথড আমরা বলবো, যেমন কমন বা সেলার স্টোরেজ। কমন বা সেলার স্টোরেজ মানে তোমার আসলে হচ্ছে মানে অনেকটা কেমন ওই যে আমরা যে বাসা বাড়িতে অনেক সময় দেখি না যে পেঁয়াজ আলু এগুলাকে আমরা আসলে হচ্ছে মানে ফ্লোরে রেখে দিই। এই ফ্লোরে রেখে দেওয়া বা আসলে হচ্ছে অনেকে অনেক জায়গাতে মানে এটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রাখে। এটার কারণটা কি? এর কারণটা হচ্ছে এই যে বাইরের যে টেম্পারেচার, বাইরে যদি থাকে আসলে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমি যে খাটের নিচে কিংবা বিভিন্ন জায়গাতে রাখলাম ওই জায়গাতে টেম্পারেচার আছে 20, 22 অথবা 25। এটা ভ্যারি করছে মানে কতটুকু গরমের কথা, এটা তো সবসময় একরকম থাকে না টেম্পারেচার, শীতের সময় তো আরো ঠান্ডা থাকে। সো তার মানে তুমি বাইরের টেম্পারেচারের চাইতে একটু ঠান্ডা টেম্পারেচারে যখন রাখো সেটা হচ্ছে কমন বা সেলার স্টোরেজ আমরা বলি। সার্টেন ফুড যেমন পটেটো অনিয়ন এক্সেট্রা ইন হোম বাই স্প্রেডিং দেম ইন কোল্ড রুম, ঠান্ডা রুমে। আসলে ঠান্ডা রুম অনেক সময় হয় না, আমরা একদম রুম টেম্পারেচারে রাখি। ইন কমন স্টোরেজ স্টোরেজ টেম্পারেচার ইজ স্লাইটলি লোয়ার দেন অফ আউটসাইড এয়ার। এটা হচ্ছে মেইন কথা, আউটসাইড এয়ারের চেয়ে একটু কম থাকে এই জন্য এরা ভালো থাকে। বাট this technique food is not stored for long time but is still used where cold storage and facilities are not available। তার মানে এটা দীর্ঘদিন এভাবে সংরক্ষণ করা যাবে না, তবে যেখানে ফ্যাসিলিটি নাই কোল্ড স্টোরেজের সেখানে এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। চিলিং বা কোল্ড স্টোরেজ। চিলিং বা কোল্ড স্টোরেজ হচ্ছে অনেকটা তোমার বাসাবাড়ির ফ্রিজ। ইন চিলিং অর কোল্ড স্টোরেজ স্টোরেজ টেম্পারেচার ইজ ইউজুয়ালি বিটুইন 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারে কি হয়
শুধুমাত্র সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া ছাড়া বাকি সবার অ্যাক্টিভিটি স্লো ডাউন হয়ে যায়। এখন যদি প্রশ্ন করো স্যার সাইক্রোফাইল কি, তাহলে তো বলতে হবে সাইক্রোফাইল তো আগেই তোমাদের পড়ার কথা। টেম্পারেচারের উপর ভিত্তি করে সাইক্রোফাইল, মেসোফাইল, থার্মোফাইল, হাইপার থার্মোফাইল পড়েছেন এগুলা? জি স্যার। একদম যারা লো টেম্পারেচারে মানে ওই মাইনাস, কি বলে এটাকে, মাইনাস টেম্পারেচারে যারা গ্রো করতে পারে তারা হচ্ছে সাইক্রোফাইল। বা মাইনাস থেকে আমরা ধরো এটাকে বলি আসলে হচ্ছে 0 পর্যন্ত। হ্যাঁ, সাইক্রোফাইল আছে, সাইক্রোট্রফ আছে, আরো অনেক ভাগে ভাগ করা যায়। তাহলে একদম যেটা কোল্ড লাভিং মাইক্রো অর্গানিজম, তারা ছাড়া বাকি সবার অ্যাক্টিভিটি সিগনিফিকেন্টলি স্লো ডাউন হয়। তাহলে স্লো ডাউন হওয়া মানে কি? তাহলে স্বাভাবিকভাবে স্পয়েলেজটাকে একটু প্রিভেন্ট করা যেতে পারে। Therefore, by chilling storage, food can be stored for long time than the common storage. স্বাভাবিক এই কমনের চাইতে চিলিং এ বেশি দিন রাখা যাবে। তারপরও যদি সাইক্রোফিলিক অর্গানিজম থাকে, however if সাইক্রোফিলিক অর্গানিজম আর প্রেজেন্ট ইন দ্য ফুড, দে গ্রো ইন দ্য ফুড এন্ড কজ স্পয়েলেজ। তাহলে তুমি বলতে পারো যে স্যার চিলিং বা কোল্ডে রাখলাম কিন্তু তারপরও তো এটা স্যার নষ্ট হয়ে গেল। তার মানে ওখানে সাইক্রোফিলিক অর্গানিজম গ্রো করে গেছে, কারণ ও তো গ্রো করতে পারবে এই টেম্পারেচারে। Selection of appropriate temperature is very important because quality of some food is damaged at low temperature storage food. যেমন হচ্ছে আমরা এখানে বলার চেষ্টা করেছি কি, যেমন পটেটোর ক্ষেত্রে এবং হচ্ছে ইয়ার ক্ষেত্রে, ব্যানানার ক্ষেত্রে, মানে সিলেকশন অফ টেম্পারেচারটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোন তাপমাত্রাতে কাকে রাখলে কি বেশি দিন ভালো থাকবে বা লঞ্জিভিটি ভালো পাবে। তার মানে সুইট পটেটোর ক্ষেত্রে আমরা বলেছি 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলে এটা হয়তো ভালো থাকবে। আবার দেখা গেছে ব্যানানার ক্ষেত্রে আমরা বলছি 13.3 থেকে 16.7 ডিগ্রি সেলসিয়াসে। তুমি যখন তোমার বাসায় এনে ব্যানানা রাখো 35 বা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন থাকে তোমার রুমে, যদি থাকে আর কি, তুমি দেখবা যে এটা এত দ্রুত পেকে নষ্ট হয়ে গেছে। অথচ ওইটা হয়তো 7 দিন ভালো থাকতো বা 4 দিন ভালো থাকতো, একদিন পরে নষ্ট হয়ে গেছে। এগুলোর কারণ হচ্ছে টেম্পারেচার। This method is commonly used for short-term storage of highly perishable food যেমন মিট, মিল্ক, ফিশ। এগুলাই তো তুমি তোমার বাসাবাড়ি ফ্রিজে রাখো, ঠিক না? মিট, মিল্ক কিংবা ফিশ। তাহলে কমন যে মেথড যেটা, সেটা হচ্ছে চিলিং বা কোল্ড স্টোরেজ। এটা হচ্ছে আমাদের মোস্টলি আমরা এইটাই ব্যবহার করি অর্গানিজমকে প্রিভেন্ট করার জন্য। এবার হচ্ছে ফ্রিজিং বা ফ্রোজেন স্টোরেজ। ফ্রোজেন স্টোরেজ কোনটা? তার মানে হচ্ছে একদম তুমি যখন মাইনাস টেম্পারেচারকে এদেরকে ফ্রোজেন করে ফেলবে। In freezing storage or frozen storage, storage temperature is between -15 to -29 degrees Celsius. তার মানে এখানে হচ্ছে মানে বরফ এখানে মানে জমে যাবে। At this temperature, growth of the সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া ইজ কমপ্লিটলি ইনহিবিটেড। তার মানে এটাতে সাইক্রোফিলিক যে ব্যাকটেরিয়া যেটা এইখানে গ্রো করতে পারতো, সেটাও গ্রো করবে না, ওটাও কমপ্লিটলি ইনহিবিটেড হয়ে যাবে। Therefore, food kept in frozen storage remain fresh in long time without undergoing microbial decomposition. এই জন্যই আসলে দীর্ঘদিন ফ্রিজিং বা ফ্রোজেন করে রাখলে খাবার সেটা ভালো থাকে, সেখানে স্পয়েলেজ হয় না। কিন্তু এখানে আবার একটা ঝামেলা আছে, খাবারের টেস্ট নষ্ট হয়। তারপর আসলে হচ্ছে ওই আইস ক্রিস্টালের কারণে হচ্ছে অনেক সময় হচ্ছে খাবারটা খেতে ভালো লাগে না। তারপর হচ্ছে মানে অনেক সময় হার্ড হয়ে যায়। কখনো কখনো খেয়াল করবা যে মিট দীর্ঘদিন পরে খাবার থেকে মানে ফ্রিজ থেকে বের করে রান্না করতে গেলে ওটার যে টেন্ডার টেক্সচার, ওটা আগেরটার মতো থাকে না। কিন্তু মিঠে কিন্তু মাইক্রো অর্গানিজম গ্রো করে নাই, কারণ মাইক্রো অর্গানিজমকে প্রিভেন্ট করেছে ওই ফ্রিজ। কিন্তু সেটার মানে বিভিন্ন কিছু মানে ডিটেরিয়েট করে। ফার্দারমোর, সেলফ ডিকম্পোজিশন অফ ফুড অকার্স ভেরি রেয়ারলি, নট অল অফ দিস টেম্পারেচার। ফ্রিজিং এর ক্ষেত্রে আসলে কি স্পয়েলেজ অর্গানিজমটা কিল হতে পারে। ফ্রোজেন স্টোরেজটা এই জন্য আমরা সবচেয়ে ইফেক্টিভ মেথড ধরি অন্যান্য যতগুলো আলোচনা করলাম এর মধ্যে। এখানে আসলে হচ্ছে কিছু আনডিজারেবল যে চেঞ্জ আমি বলতে চাচ্ছিলাম সেগুলো একটু বলি। যে ফ্রোজেন করলা তুমি, মাইক্রো অর্গানিজম গ্রো করলো না, কিন্তু কিছু আনডিজারেবল চেঞ্জ হয়। যেমন প্রোটিন অফ দ্য ফুড, মিট মে বিকাম ডিহাইড্রেটেড, সো দ্য ফুড বিকামস ভেরি টাফ এন্ড রিজিড। এই যে এটা বলতে চাচ্ছিলাম যে টাফ এবং রিজিড হয়ে যায়, কারণ কি ডিহাইড্রেটেড হয়, আইস ফর্ম হয়তো। আইস ফর্ম হওয়ার কারণে হচ্ছে ওই ওই ইসের থেকে, মিটের থেকে পানিটাকে সে নিয়ে নেয়, আইস ফর্ম করে ফেলেছে, তাহলে তো মিট তো ডিহাইড্রেটেড হয়ে গেছে, এটা টাফ এবং রিজিড হয়ে যায়। মায়োগ্লোবিউলিন নামক যে প্রোটিন থাকে সেগুলো অক্সিডাইজড হয়ে যায় এবং কালার চেঞ্জ হয়ে যায়, ব্রাউন কালার হয়ে যায়। ফ্যাট যেগুলো থাকে সেগুলো হাইড্রোলাইজড হয়ে যায় বা অক্সিডাইজড হয়ে যায় বা আইস ক্রিস্টাল ফর্ম করে, মানে ফুডের যে সারফেসে সেগুলো এভাপোরেট হয়। এই যে এভাপোরেট হয় মানে সারফেস থেকে এটাকে আমরা বলি কি ফ্রিজ বার্ন হয়ে যায়। ফ্রিজ বার্ন তাহলে কোন জিনিসটা? আমরা যখন ফ্রোজেন স্টোরেজ করি বা ফ্রিজে স্টোর করি তখন ফুডের সারফেসে কিছু আইস ক্রিস্টাল ফর্ম করে।
এইগুলা হচ্ছে যখন তুমি ওটা থেকে বের করো ঠান্ডা তাপমাত্রা থেকে, যখন নর্মালি আনো, তখন এখান থেকে কিছু আইস এভাপোরেট করে চলে যায়। এতে করে হচ্ছে কি সারফেসটা ড্যামেজ হয়, কারণ সারফেসটাতে এতক্ষণ ঢাকা ছিল, ওই আইস দ্বারা প্রোটেক্টেড ছিল। এখন যখন চলে যায় তখন সে একটা শক খায়। এই যে যে বিষয়টাকে, এটাকে আমরা বলি ফ্রিজ বার্ন। হাউএভার দেয়ার আর টু মেথডস অফ ফ্রিজিং, দুইটা মেথড আছে, একটা হচ্ছে কুইক ফ্রিজিং, একটা স্লো ফ্রিজিং। কোনটা ভালো কোনটা খারাপ একটু চিন্তা করে বলো দেখি। কুইক ফ্রিজিং ভালো না স্লো ফ্রিজিং ভালো? না বলতে পারলে অসুবিধা নাই, পড়াই। হ্যাঁ বলো। স্লো ফ্রিজিং স্যার। স্লো ফ্রিজিং, কারণ কি আসলে স্লো স্লো ফ্রিজিং বলার পেছনে কোনো লজিক আছে যে স্যার এই জন্য? আস্তে আস্তে যদি স্যার ফ্রিজিং করি সেক্ষেত্রে জীবাণুগুলো একেবারে মারা যাবে নাকি স্যার? স্যার ফাস্ট ফ্রিজিং এর মাধ্যমে ক্রিস্টালাইজেশন হয়ে যায়, সেক্ষেত্রে জামগুলো তাড়াতাড়ি মারা যায়, জামের মধ্যে ওয়াটার কন্টেন্ট নষ্ট হয়ে যায়। মানে কি, মানে কুইক ফ্রিজিংটা ভালো, ঠিক না? জি স্যার, জামকে পুরোপুরি মারার জন্য কুইক ফ্রিজিং ভালো, কারণ এখানে আইসের ক্রিস্টাল ফর্মেশন হবে, যার কারণে যে জার্মের যে আউটার লেয়ার বা মেমব্রেন আছে ওগুলো ভেঙে যাবে, তো জামটা ফাস্ট মারা যাবে। রাইট, থ্যাংক ইউ। আসলে হচ্ছে মানে কুইক ফ্রিজিংটাই মানে প্রেফারেবল। আমরা একটু এই কন্টেন্টটা পড়ালে ক্লিয়ার হবে। আমরা একটু দেখি কুইক ফ্রিজিংটা কি। টেম্পারেচার অফ দ্য ফুড লোয়ার্ড ভেরি কুইকলি বাই ইমার্সিং ফুড ইনটু দ্য সলিউশন অফ রেফ্রিজারেন্ট। তার মানে রেফ্রিজারেন্টের যে সলিউশন আছে, ওই সলিউশনের ভিতরে একদম সরাসরি তুমি ওটাকে মানে ইমার্স করবা, বাংলায় বলতে গেলে চুবাবা, একদম চুবিয়ে দিবা। এতে করে কি হবে, যেমন ফিশ ফ্রোজেন বাই ইমার্সিং ইনটু ফ্রোজেন সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, এটি সোডিয়াম ক্লোরাইডের একটা সলিউশন থাকে, সেটার ভিতরে তুমি ইমার্স করে দিলা বাই ব্লোয়িং ফ্রিজিড এয়ার। এগুলো হচ্ছে যে ফ্রিজিং এয়ার, মাইনাস একদম সব কিন্তু মাইনাস টেম্পারেচার, অনেক ঠান্ডা এয়ার, ওভার দ্য ফুড টু বি ফ্রোজেন। তাহলে কুইক ফ্রিজিংটা হচ্ছে এমন। আগে বোঝার চেষ্টা করো কুইক ফ্রিজিংটা কেমন। কুইক ফ্রিজিং হচ্ছে খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে এটাকে ইমার্স করে ফেলবা ওই রেফ্রিজারেন্ট ওয়াটারের ভিতরে বা রেফ্রিজারেন্ট এয়ারের ভিতরে, যেটা একদম খুব লো টেম্পারেচার এয়ার থাকবে, -17 থেকে -34 এর মতো। কুইকলি এটা ফ্রোজেন হবে। আর স্লোটা কোনটা? টেম্পারেচার অফ দ্য ফুড ইজ লোয়ার্ড ভেরি স্লোলি বাই প্লেসিং ইট ইনসাইড দ্য মেকানিক্যাল রেফ্রিজারেটর। মেকানিক্যাল রেফ্রিজারেটর মানে বাসাবাড়ি রেফ্রিজারেটরে রাখলে এটা আস্তে আস্তে ফ্রিজিং হবে। This technique is commonly used to freeze in food home. However, slow freezing forms larger ice crystals in food and give more mechanical damage. Therefore, quick freezing is preferred over slow freezing. কথাটা কি বলেছি? বড় বড় ধরনের আইস ক্রিস্টাল ফর্ম করবে স্লো ফ্রিজিং এ। এই যে যে বড় বড় ধরনের আইস ক্রিস্টাল ফর্ম করেছে এবং এইগুলা যখন এভাপোরেট করবে তখন বেশি পরিমাণে মেকানিক্যাল ড্যামেজ হবে। কিছুক্ষণ আগে কি কি বলেছিলাম? ফ্রিজ বার্ন। ফ্রিজ বার্ন মানে কি? ওই যে আইস ক্রিস্টাল গুলা এভাপোরেট হয়ে চলে যায়। এখন যদি আমি বলি স্লো ফ্রিজিং এ বেশি পরিমাণে বড় ধরনের আইস ক্রিস্টাল তৈরি হয়, তাহলে কি হবে? বেশি পরিমাণের হচ্ছে এখানে হচ্ছে ফ্রিজ বার্ন হবে এবং এই আইস ক্রিস্টাল গুলো হচ্ছে ইভাপোরেট হবে, এতে করে ওটার কোয়ালিটি ডিটেরিয়েট করবে। মানে যে মিড বলো বা যাই বলো এইগুলা। কুইক ফ্রিজিংটা হচ্ছে প্রেফারেবল। আমরা একটু ডিফারেন্সটা বলি, তাহলে আরেকটু ক্লিয়ার লাগবে। It is more slow freezing এবং quick freezing. It is more effective in killing microorganism in food. It is less effective in killing microorganism in food. তাহলে স্লোটা হচ্ছে মোর ইফেক্টিভ মাইক্রোঅর্গানিজমকে কিল করার জন্য, আর কুইকটা কি? লেস ইফেক্টিভ ইন কিলিং মাইক্রোঅর্গানিজম। কোনটাতে লার্জার আইস ক্রিস্টাল হয়? স্লোতে। আর কুইকে কি? স্মলার আইস ক্রিস্টাল। মাইক্রোবিয়াল সেল ইজ ডিহাইড্রেটেড টু গ্রেটার এক্সটেন্ট। মাইক্রোবিয়াল সেল স্লো ফ্রিজিং এ বেশি পরিমাণে ডিহাইড্রেটেড হয়। Microbial cell is dehydrated to lesser extent. It gives more mechanical damage due to the formation of larger ice crystal. It gives less mechanical damage due to the formation of larger ice crystal. Microorganisms may adapt slowly to lower temperature. আর এখানে হচ্ছে মানে এত ইয়ার প্রয়োজন পড়ে না, টাইম তো তেমন একটা পায় না, অল্প সময়। আর স্লো থেকে আস্তে আস্তেই হয়। কোল্ড শক ডাজ নট অকার। কুইক ফ্রিজিং এ কি হয়? মাইক্রোঅর্গানিজমস মে বি কিল্ড বাই কোল্ড শক। এখন তুমি যদি মাইক্রোঅর্গানিজমকে কিল করতে চাও, তোমার উদ্দেশ্য কি? মাইক্রোঅর্গানিজম যাতে কিল হয়ে যায়। মাইক্রোঅর্গানিজম কিল হয়ে যাওয়া মানেই তো তোমার কি বলে এটাকে, যে ফুডটা আসলে হচ্ছে মানে হলো, বেটার হলো। কিন্তু ইফেক্টিভিটির প্রশ্ন যদি
যেটা স্লোলি তুমি আসলে হচ্ছে মানে ফুড রাখো বাসা বাড়িতে যেটা করো। আর যখন ওই যে মানে যারা আসলে হচ্ছে ব্যবসায়ী যারা ফিশটাকে যখন ধরার সাথে সাথে দেখবা যে এরকম আইসের পানি থাকে, সলিউশন থাকে, রেফ্রিজারেন্ট ওয়াটার থাকে, ওর মধ্যে এটাকে ইমার্স করে বা চুবিয়ে ফেলে। চুবিয়ে ফেললে কি হয়, ওটা যে কুইকলি যে একটা টেম্পারেচার এটার মধ্যে পেলো, মাইক্রো অর্গানিজম গুলো শক খেলো, শক খেয়ে মাইক্রো অর্গানিজম গুলো মারা গেল। উদ্দেশ্য হচ্ছে ওইটা। কুইক ফ্রিজিংটা হচ্ছে আমরা তাহলে কখন প্রেফার করব? বিভিন্ন ধরনের কন্ডিশনে যেখানে আমার সময় কম, মানে এই যে যে মানে এতটা সময় নিয়ে যে অর্গানিজম গুলাকে আমি আসলে হচ্ছে কিল করব, সেই সময়টা নাই, অল্প সময় আছে, তখন আমরা কুইক ফ্রিজিংটাকে প্রেফার করব। দুইটাই কিন্তু মাইক্রো অর্গানিজম গুলাকে কিল করে, তবে একটার ক্ষেত্রে শক খায় না, মানে কোল্ড শক ঘটে না, আরেকটার ক্ষেত্রে হচ্ছে কোল্ড শক ঘটে, কুইক ফ্রিজিং এ কোল্ড শক ঘটে। এখন তাহলে তুমি প্রেফার করবা কোনটা? স্যার যেটাতে শক ঘটে না এরকম। না, যেটাতে শক ঘটে না এটা আসলে হচ্ছে মোর ইফেক্টিভ বলেছি কেন, কারণ এটা আসলে হচ্ছে তুমি আহ সহজেই তোমার বাসাতে মানে আসলে খাবার দীর্ঘদিন প্রিজার্ভ করতে পারছো। কিন্তু যদি মাইক্রো অর্গানিজমকে খুব দ্রুত কিল করতে চাই তাহলে তো শক দিতে হবে, যেটাতে শক খায় সেটা কোল্ড শক। এটা স্যার কুইক ফ্রিজিং এর ক্ষেত্রে। হম হম, কুইকে কুইকে জি স্যার। কুইক ফ্রিজিংটা হচ্ছে বেটার অপশন। কেন? কারণ কুইক ফ্রিজিং হচ্ছে একটা কোল্ড শক দেয় মাইক্রো অর্গানিজমকে, এটাই তো বারবার বলার চেষ্টা করছিলাম যে মাইক্রো অর্গানিজম হচ্ছে মানে এখানে একটা কোল্ড শক খায়। এই কোল্ড শক খাওয়ার কারণে ইয়ে হয়, কিন্তু স্লো ফ্রিজিং এ তো সে সময় পায়, দীর্ঘ একটা সময় পায়। আর এখানে তো হঠাৎ করে সে কোল্ড শক বোঝো নাই, তোমাকে যদি আসলে হচ্ছে বাংলাদেশ থেকে হঠাৎ করে মানে তোমাকে সাইবেরিয়ার মধ্যে ফেলে দিই, মানে তোমাকে কোনো সময় দিলাম না, চোখ খুলে দেখলা তুমি সাইবেরিয়ার ভিতরে, তুমি একটা কোল্ড শক খাবে না? কোল্ড শকে তো তোমার ক্ষতি হবে। তো মাইক্রো অর্গানিজম কোল্ড শক খেলে সাথে সাথেই মানে মারা যায়, কিংবা আসলে খুব র্যাপিডলি কিল হয়ে যায়। কিন্তু যখন তুমি আস্তে আস্তে করো তখন মাইক্রো অর্গানিজম হচ্ছে এখানে একটা অ্যাডাপ্টেশনের টাইম পায়। মাইক্রো অর্গানিজম আস্তে আস্তে অ্যাডপ্ট করে, মানে এই টেম্পারেচারের সাথে আস্তে 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 বেঁচে থাকা ট্রাই করে, বেঁচে থাকা ট্রাই করে। হ্যাঁ, এটা কিন্তু কুইক ফ্রিজিংটা আসলে হচ্ছে তোমার কি বলে ফিজিবল না। সবসময় তো কুইক ফ্রিজিং করা যাবে না, কুইক ফ্রিজিং করে তো তুমি দীর্ঘদিন এটাকে রাখতে পারবে না, তোমাকে তো স্লো ফ্রিজিং এ যাইতেই হবে। এই জন্য আমরা স্লো ফ্রিজিংটাকে আসলে হচ্ছে কিলিং এর জন্য বলি কি, যে এটা আস্তে আস্তে বাসা বাড়িতে দীর্ঘদিন খাবার প্রিজার্ভ করা যায় দেখে এটা ইফেক্টিভ মেথড। তবে বেস্ট সুইটেড হচ্ছে কুইক ফ্রিজিং। একটু তোমরা নিজের স্টাডি করে নিও, কুইক আর স্লো দুইটাই কিন্তু কিল করে, কোনোটাই কিল করে না বিষয়টা এমন না। প্রিজার্ভেশন বাই ড্রাইং, কন্টেন্ট মানে অনেক বড়, আরো কয় পেজ আছে কিন্তু জানি না। ড্রাইং এর মাধ্যমে, ড্রাইং এর বিষয়টা হচ্ছে খুব থ্রলি পড়াচ্ছি না। ড্রাই করা মানে কোনো খাবার কি তুমি ড্রাই করে ফেললা, ড্রাই করা মানে কি ওটার ভিতরে মানে ওয়াটার টোটার নাই, ময়েশ্চার টয়েশ্চার, মানে তুমি আসলে হচ্ছে ইয়া করে ফেলছো, তাহলে হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি লস হয়ে যাবে। ওয়াটার অ্যাক্টিভিটি লস হয়ে গেলে তো এমনিতেই মারা যাবে। সাম স্পয়েলজ মাইক্রোঅর্গানিজম আর কিল্ড র্যাপিডলি বাই ড্রাইং এন্ড গ্রোথ অফ দ্য মোস্ট আদার অর্গানিজম ইজ লোয়ার্ড অর ইনহিবিটেড বাই ড্রাইং। হ্যাঁ, যেমন আসলে হচ্ছে আমরা হচ্ছে দেখি হার্ডেনিং, একটা কথা বলছি, হার্ডেনিং মানে কি, এই প্যারাটি একটু দেখো। হার্ডেনিং মানে কি, if food is dried quickly by placing it into very hot environment, moisture is evaporated only from the surface but not from the inner of the food. এই ক্ষেত্রে ফুডটা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। তার মানে আমরা বলছি যে যদি হঠাৎ করেই আমরা হচ্ছে মানে হচ্ছে এটাকে ড্রাই করে ফেলি কুইকলি, এটা কোন একটা হট ওভেনের ভিতরে দিলে কিংবা হট এনভায়রনমেন্টের মধ্যে দিলে, তাহলে ময়েশ্চারটা শুধুমাত্র সারফেস থেকে চলে যায়। অনেক সময় খেয়াল করবা ওভেনে যখন তোমরা খাবার গরম করার চেষ্টা করো, প্রথম দিকে দেখবা যে ওই যে আইস যেটা আছে খাবারের উপরের পোর্শনে, সেই আইস গুলা মানে উড়ে উড়ে চলে যাচ্ছে, ভেতরে কিন্তু আসলে হচ্ছে ওইভাবেই হয়নি, গরম হয়নি বা ভেতরে ইয়া হয়নি। তো অনেক খাবারের মধ্যে হয় কি হার্ড হয়ে যায় বাইরের লেয়ারটা। In this case, very hard layer is formed on surface that prevents further dehydration of the food. This effect is called case hardening. তাহলে কেস হার্ডেনিং হচ্ছে কি, কুইকলি এটাকে হট এনভায়রনমেন্টের মধ্যে দেওয়া, এতে করে হয় কি আউটার সারফেসটা মানে আসলে একটা হার্ড লেয়ার তৈরি হয়, এতে করে হচ্ছে ফার্দার এটা আর ডিহাইড্রেটেড হওয়ার সুযোগ থাকে না। এইভাবে এটাকে আমরা আসলে হচ্ছে কেস হার্ডেনিং বলি।
দেয়ার ইজ ডিফারেন্ট প্রসেস অফ ড্রাইং ফুড। সোলার ড্রাইং, সোলার ড্রাইং মানে তুমি হচ্ছে অ্যাটমসফিয়ারের মানে দিয়ে দিবা, মানে আসলে হচ্ছে সানে ডিরেক্ট সানলাইটে দিবা বিভিন্ন ধরনের গ্রেইন কিংবা চপ পিসেস অফ ভেজিটেবল, আমরা এইভাবে সোলার ড্রাইং এর মাধ্যমে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি। মেকানিক্যাল ড্রায়ার, এখানে আমরা ড্রাম ড্রাইং কিংবা স্প্রে ড্রাইং এর কথা বলবো পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা মেকানিক্যালি এই দুটো পদ্ধতির মাধ্যমে হচ্ছে ড্রাইং করতে পারি। সাম লিকুইড ফুডস আর ড্রাইড বাই প্লেসিং দেম ইন ভ্যাকুয়াম চেম্বার অফ দ্য লো টেম্পারেচার। এটা হচ্ছে মানে একটা আর্টিফিশিয়াল একটা ড্রায়ার তুমি তৈরি করবা। এটা স্প্রে ড্রাই হতে পারে, ড্রাম ড্রাই হতে পারে। এর মধ্যে তুমি ফুডটাকে দিবে, দিলে ফুডটা এখানে হচ্ছে ভালো থাকবে। যেমন আমরা মিল্ককে এভাবে ড্রাই করতে পারি। ড্রাইং বাই অ্যাডিশন অফ সল্ট অ্যান্ড সুগার, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। দেখো সল্ট এবং সুগার, সল্ট কি সোডিয়াম ক্লোরাইড ধরো একটা সল্ট, সুগার তো জানোই তুমি। তো এই সল্ট এবং সুগার এই দুটার মাধ্যমে আমরা কিভাবে ফুডকে মানে প্রিজার্ভ করতে পারি। when salt or sugar is added in food, it brings water in the form of shell of hydration and make it unavailable for microorganisms। তার মানে কি, যখনই সুগার বা সল্ট অ্যাড করবা এরা কি করবে, ওয়াটারের সাথে বাইন্ড করে ফেলবে এবং এই ওয়াটারটাকে আনঅ্যাভেলেবল করবে কার জন্য, মাইক্রোঅর্গানিজমের জন্য। তাহলে মাইক্রোঅর্গানিজম যদি ওয়াটার না পায়, কারণ ওয়াটারটাকে কে নিয়ে নিয়েছে, সল্ট এবং সুগার, তাহলে মাইক্রোঅর্গানিজম ওয়াটারের অনুপস্থিতিতে বা ডিক্রিজ অ্যামাউন্ট অফ অ্যাভেলেবল ওয়াটারের কারণে মাইক্রোঅর্গানিজম মারা যাবে। তার মানে সামহাউ ফুড হচ্ছে এখানে প্রিজার্ভ হবে। Example of food dried by this method includes preservation of food by adding high salt concentration and preservation of milk by adding sugar. আরেকটা পদ্ধতি হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন তো দুই রকমের, একটা আয়োনাইজিং, একটা নন আয়োনাইজিং। নন আয়োনাইজিং এর মধ্যে যেমন ইউভি হচ্ছে একটা নন আয়োনাইজিং রেডিয়েশন। তোমরা জানো যে ল্যাবে আমরা ইউভি ল্যাম্প ব্যবহার করে আমরা হচ্ছে ইউভি ল্যাম্পের মধ্যে কাজ করি। ইউভি তাহলে মাইক্রোঅর্গানিজমকে কিল করতে পারে। ইউভি কিভাবে কিল করে মাইক্রোঅর্গানিজমকে, ইউভি হচ্ছে ডিএনএ যে নাইট্রোজেনাস বেস গুলো আছে তারা ইউভি কে অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব করার কারণে হয় কি, সেখানে অ্যাডজাসেন্ট থাইমিনের সাথে থাইমিন ডাইমার ফর্ম করে বা লিঙ্কড হয়ে যায়। এই যে ডাইমার ফরমেশনটা হয় থাইমিনের, এই ডাইমার ফরমেশনের কারণে হচ্ছে ইউভি এটাকে মেরে ফেলতে পারে, কারণ এটা আসলে একটা মিউটেশন। ইউভি লাইট কিলস মাইক্রোবিয়াল সেল বাই ইনডিউসিং মিউটেশন। তার মানে এই যে মিউটেশন ঘটায় ফেললো, মানে থাইমিন ডাইমার করে ফেললো, এটা মারা গেল। মারা যায় কেন, কারণ এই যে ডাইমার করেছে এটা বেসিক্যালি এরর, মানে রেপ্লিকেশনের একটা এরর হয় এবং এটা প্রোপাগেটেড হইতে থাকে। এই ডাইমার যে এইভাবেই হচ্ছে সে মানে ইনডিউস করে মিউটেশন, এবং থাইমিন ডাইমার ফরমেশনের মাধ্যমে ইউভি লাইট মাইক্রোঅর্গানিজমকে কিল করতে পারে, যে মানে ডিএনএ লেভেলে, বেস লেভেলে। One major limitations of the UV light in food preservation is lower penetration power. Lower penetration power মানে এটা সব ধরনের খাবারের ভিতরে এটা ঢুকতে পারবে না, পেনিট্রেট করতে পারবে না। তাহলে কি, it cannot penetrate into inner layer of the solid food and viscous liquid food। তার মানে এই ধরনের খাবারে নন আয়োনাইজিং রেডিয়েশনটাকে ব্যবহার করা যাবে না। তাহলে কোথায় ব্যবহার করা যাবে, শুধুমাত্র লিকুইড ফুডের ক্ষেত্রে, যেমন ফ্রুট জুসের ক্ষেত্রে। ইউভি লেন্থ কেমন হবে, যেমন আমরা যে ইউভি লেন্থটা ব্যবহার করি এটা 254 বা 254 ন্যানোমিটার ওয়েভ লেন্থের ইউভি লাইট আমরা ব্যবহার করি, যেটার আসলে সবচেয়ে ম্যাক্সিমাম অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি মানে পরীক্ষিত। তার মানে হচ্ছে তুমি যেমন হচ্ছে 70% অ্যালকোহল সবচেয়ে ভালো, মানে তোমার আসলে হচ্ছে মানে স্যানিটাইজার হিসেবে, মানে তুমি যখন ল্যাবে কাজ করো এটাকে যখন ব্যবহার করো, এর কারণ কি, ওই যে 70% অ্যালকোহল এবং 30% ওয়াটার, মানে যেটা দিয়ে তুমি এটা তৈরি করছো, এটা দেখা গেছে কি মাইক্রোঅর্গানিজমকে কিল করার জন্য হাইলি ইফেক্টিভ। কেন, তুমি 100 মানে যেহেতু ইথানলই দিচ্ছ, তুমি 100 ডিগ্রি দিতে মানে 100 দিতা, 100% দিতা। 100% দিলে তো অনেক অসুবিধা আছে না। তেমনি আমরা বলছি অনেক ওয়েভ লেন্থ আছে, তার মধ্যে 254টা হচ্ছে পরীক্ষিত ভাবে এটা সবচেয়ে বেটার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি শো করে। তাহলে হচ্ছে ইউভি লাইটের আন্ডারে যখন আমি বিভিন্ন ধরনের খাবারকে নিয়ে যাব হচ্ছে এই রেঞ্জে 254 ন্যানোমিটার ওয়েভলেন্থে, তখন তারা আসলে হচ্ছে মানে হবে, মাইক্রোঅর্গানিজম ফ্রি হবে বা মাইক্রোঅর্গানিজম গুলাকে তারা নষ্ট করে ফুডটাকে প্রিজার্ভ করতে পারবে। এটা গেল নন আয়োনাইজিং। আয়োনাইজিং কি হবে, আয়োনাইজিং রেডিয়েশনের এক্সাম্পল কি, এক্স রে, গামা রে, ক্যাথোড রে। সব তাহলে এক্স রে, গামা রে, ক্যাথোড রে এগুলোর তো পেনিট্রেশন পাওয়ার হাইলি পেনিট্রেটিং না। তুমি যখন হচ্ছে হাত পা ভেঙে যায়, সরাসরি চলে যাও, গিয়ে তুমি আসলে এক্স রে করো মানে কি, ওটার ভেদন ক্ষমতা, পেনিট্রেশন পাওয়ার হচ্ছে অনেক হাই। তাহলে খাবারের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে এটা মানে করার চেষ্টা করি, সেটা কেমন হবে, when microbial cells are exposed to ionizing radiation, they cause ionization of the cytoplasmic water and generate very toxic compound. টক্সিক কম্পাউন্ড মানে বিভিন্ন ধরনের ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে, হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করতে পারে, এক্সেট্রা।
সো এই ধরনের মলিকুল তৈরি করে যেগুলো আসলে মাইক্রো অর্গানিজমের জন্য হার্মফুল, এবং মাইক্রো অর্গানিজম হচ্ছে এইগুলোর উপস্থিতিতে মারা যায়। এখন ঘটনা হচ্ছে কিছু এরোবিক ব্যাকটেরিয়া আবার এই ধরনের কম্পাউন্ড গুলোকে ভেঙে ফেলে বেঁচে থাকতে পারে। যেমন আমরা তোমাদের কখনো কি অক্সিডেজ টেস্ট পড়াইছি বা ক্যাটালিস টেস্ট? জি স্যার। তখন আমরা বলেছিলাম না যে এরোবিক রেসপিরেশনে এরোবিক যে ব্যাকটেরিয়া গুলো আছে তারা এই ধরনের মলিকুল গুলাকে ভেঙে বেঁচে থাকতে পারে এবং তারাই অক্সিডেজ টেস্টে পজিটিভ রেজাল্ট দেয়। ওইরকম ঘটনা। তাহলে অক্সিডেজ অর্গানিজম গুলাকে কিল করাটা কঠিন হবে, কিন্তু হচ্ছে একটা সুযোগ আছে এখানে মারার, যেহেতু এখানে আয়োনাইজিং রেডিয়েশন দিয়ে আয়োনাইজ করে ফেলা হয়েছে ওই ওয়াটারটাকে, মানে সাইটোপ্লাজমিক ওয়াটারকে, এবং বিভিন্ন ধরনের টক্সিক কম্পাউন্ড জেনারেট করেছে। দে আর পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্টস এন্ড কিল দ্য মাইক্রোবিয়াল সেল বাই অক্সিডাইজিং সেলুলার ম্যাটেরিয়াল। তার মানে এই যে এগুলো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে মাইক্রো অর্গানিজমের সেল গুলাকে হচ্ছে অক্সিডাইজ করে ফেলে, এই জন্য মারা যায়। এক্সাম্পল বলা আছে এক্স রে, ক্যাথোড রে, গামা রে। এই যে এইখানে তুমি কোনো হিট ব্যবহার করলা না, এই যে হিট ছাড়া যে কাজটা করলে, এই জন্য আমরা এটাকে মাঝে মাঝে বলি কোল্ড স্টেরিলাইজেশন, ডিপেন্ডিং অন দ্য রেডিয়েশন ডোজ। তার মানে রেডিয়েশন ডোজের উপর ভিত্তি করে এটাকে কোল্ড স্টেরিলাইজেশন বলি, কারণ এখানে কোনো হিট আমরা উৎপন্নই করি না, খুব মানে হচ্ছে হ্যাঁ মানে ইয়ার মধ্যে থাকি। তবে ইউভির ক্ষেত্রে কিন্তু একটা হিট জেনারেট হয় 254 ন্যানোমিটারে, যখন আমরা দিই একটা ভালো ধরনের একটা তাপ এখানে অনুভূত হয়। কেমিক্যাল, কি কি ধরনের কেমিক্যাল এজেন্ট আছে যারা আসলে হচ্ছে ফুড প্রিজার্ভ করতে পারে? কেমিক্যাল এজেন্টস এর মধ্যে আমরা যদি বলি বিভিন্ন ধরনের অর্গানিক অ্যাসিড থাকতে পারে, হ্যাঁ, এছাড়া সালফার ডাইঅক্সাইড থাকতে পারে, সালফাইড থাকতে পারে, হ্যাঁ, স্মোকিং একটা হতে পারে, সুগার সল্ট অলরেডি একবার বলে ফেলেছি, ফর্মালডিহাইড, অ্যালকোহল, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এই কেমিক্যাল গুলো আসলে কি কাজ করে, মানে কিভাবে এটা প্রিজার্ভ করে, সেটা প্রথমেই একটু আমরা বলে নেই। ফুড প্রিজারভেটিভস আর ডিরেক্টলি মিক্সড উইথ দ্য ফুড টু বি প্রিজার্ভ। তাহলে বিভিন্ন ধরনের কেমিক্যাল যেগুলোকে আমরা বলছি প্রিজারভেটিভ, সেই কেমিক্যাল গুলো সরাসরি আমরা ফুডের সাথে মিক্স করে দিতে পারি। যেই দায়িত্বটা ধরো হচ্ছে আমাদের হচ্ছে যারা ফুড বিজনেস করে তারাই নিয়েছে, যে তোমার আমার প্রিজার্ভ করার প্রয়োজন নাই। তারা হয়তো ফর্মালডিহাইডের মধ্যে দিয়ে দিয়েছে, তারা হয়তো অ্যালকোহলের মধ্যে দিয়েছে, মানে তারাই দায়িত্ব নিয়েছে। এই জন্য তোমার আর বাসা বাড়িতে প্রিজার্ভ করতে হয় না, তুমি বরং সেটা নষ্ট করতে পারো না। ফ্রিজে রাখলে দেখবা বছরের পর বছর একটা আপেল নষ্ট হচ্ছে না, কারণ আপেলটাকে তারা এমন কিছু প্রিজারভেটিভ ওটার মধ্যে দিয়ে দিয়েছে যে ওটার মানে শেলফ লাইফ বেড়ে গেছে অনেক। আচ্ছা, কেমিক্যাল প্রিজারভেটিভস আর ইউজড ইন র‍্যাপার অর কন্টেইনার অফ ফুড রাদার দেন ইন ফুড ইটসেলফ। এটাকে বিভিন্ন ধরনের র‍্যাপিং করলে বা কন্টেইনারে রাখলে অনেক সময় হচ্ছে মানে এইভাবেও তারা ব্যবহার করা যেতে পারে। মানে তারা র‍্যাপার বা কন্টেইনারের মধ্যে তুমি কেমিক্যাল প্রিজারভেটিভটাকে ব্যবহার করতে পারো রাদার দেন ফুড ইটসেলফ। ফুডের মধ্যে দিলা না, যেগুলো দিয়ে ওদেরকে তুমি র‍্যাপ করো বা কন্টেইনারে রাখো সেগুলোতে প্রিজারভেটিভ দিলা। এছাড়াও কি এনভায়রনমেন্টেও কেমিক্যাল প্রিজারভেটিভ দেওয়া যেতে পারে। বিভিন্ন ধরনের হচ্ছে এয়ার যেখানে আছে, ওই এয়ারটাকেই তুমি কেমিক্যাল প্রিজারভেটিভ দ্বারা তুমি এয়ারটাকে মেনটেন করলে। কেমিক্যাল প্রিজারভেটিভস আর ইউজড ফর ট্রিটমেন্ট অফ ইকুইপমেন্ট ইউজড ইন ফুড প্রসেসিং। বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট গুলোকেও তুমি ট্রিট করতে পারো যেগুলো ফুড প্রসেসিং এ ব্যবহার করা হয়। সাম কেমিক্যাল প্রিজারভেটিভস, ফুড প্রিজারভেটিভস গুলোর মধ্যে আছে অর্গানিক অ্যাসিড। অনেক ধরনের অর্গানিক অ্যাসিড ব্যবহার করা হয়। কোন কোন খাবারে কোন কোন অর্গানিক অ্যাসিড ব্যবহার করা হয় আমরা অল্প একটু বলার চেষ্টা করি। প্রোপিওনিক অ্যাসিড এন্ড প্রোপিওনেট, এটা বেকারি প্রোডাক্ট যেমন ব্রেডে ব্যবহার করা হয়। বেনজোইক অ্যাসিড ব্যবহার করা হয় বেভারেজ গুলাতে বা জ্যাম জেলি তৈরিতে। সরবিক অ্যাসিড বা সরবেট এগুলো ব্যবহার করা পিকলস, ফ্রুট সিরাপ। এগুলো তোমরা যখন এইগুলার প্রোডাকশন পড়বা তখন দেখবা যে ওই এগুলার ধাপে মানে বিভিন্ন প্রোডাকশন ফেজের কোন জায়গাতে এই অর্গানিক অ্যাসিড গুলো ব্যবহার করা। এটা ব্যবহার করার কারণটা তুমি আসলে আজকে জানলা যে এগুলো প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। কি ধরনের প্রিজারভেটিভ? কেমিক্যাল প্রিজারভেটিভস। এবং এরা কাজ করে কিভাবে, কাজ করার পদ্ধতি কি? অ্যাসিড, ধরো অ্যাসিড কাজ করবে কিভাবে? অ্যাসিডিক এনভায়রনমেন্ট নিয়ে আসবে। এখন অ্যালকালাইন নেচারের অর্গানিজম যদি থাকে তাহলে তার মারা যাবে না? জি স্যার। যখন তুমি আসলে হচ্ছে পিএইচ এর গল্প আছে এখানে, লো পিএইচ বা লো অ্যাসিডিক, তারপর হচ্ছে মানে অ্যালকালাইন কন্ডিশন, মানে তুমি আসলে হচ্ছে এই ধরনের কন্ডিশন দিয়ে দিলা যাতে করে একটা গ্রুপ অফ মানে মারা যায়। নাইট্রাইটস বা নাইট্রেট এইগুলাকে মিটের ক্ষেত্রে ব্যবহার কি স্মোকিং বা ধোয়া, যেটা উড স্মোক। Smoking is a method of preservation of meat by exposing it to wood smoke. Two main purposes of smoking of meat are to add desirable flavor and to preserve the meat. এটা হচ্ছে দুটো কারণে। এটার মধ্যে একটা ফ্লেভার আসে যখন তুমি মানে কাঠের যে ধোঁয়াটা তৈরি হয়, কাঠ পোড়ানোর যে ধোঁয়াটা, সেটার একটা উডি একটা স্মেল আসে।
তোমরা দেখবে যে মানুষ প্রায় উডি স্মেল পছন্দ করে। হ্যাঁ, সো ডিজারেবল একটা ফ্লেভার পেতে পারো, এবং আরেকটা কাজ হচ্ছে, মূল কাজ হচ্ছে এটাকে প্রিজার্ভ করা। Some other desirable changes include the improvement in color, drying and tenderization of meat. তার মানে হচ্ছে কালারটাকে বাড়ায়, ড্রাইংটাকে বাড়ায়, টেন্ডারাইজেশন অফ দ্য মিট, টেন্ডারটাকেও হচ্ছে বাড়ায় বা টেন্ডারাইজেশন করে। উড স্মোক কন্টেইনস লার্জ নাম্বার অফ ভোলাটাইল কম্পাউন্ডস। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার উড স্মোকের মধ্যে কি এমন আছে যার কারণে উডের মধ্যে বিভিন্ন ধরনের ভোলাটাইল কম্পাউন্ড থাকে। ভোলাটাইল কম্পাউন্ড যেমন ফেনল, ক্রিসল, অ্যালিফেটিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন বডি, এই সমস্ত কিছু। এই ধরনের ভোলাটাইল কম্পাউন্ড গুলোর ব্যাকটেরিওস্ট্যাটিক বা ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি আছে। ব্যাকটেরিওস্ট্যাটিক মানে কি? একটা হচ্ছে ইনহিবিট করা ব্যাকটেরিওস্ট্যাটিক, আর একটা হচ্ছে কিল করা ব্যাকটেরিওসাইডাল। এই দুই ধরনের অ্যাক্টিভিটি থাকে ভোলাটাইল কম্পাউন্ডে। তাহলে তুমি যদি ধোঁয়ার মধ্য দিয়ে দাও এবং ধোঁয়া থেকে যদি এই ধরনের মলিকিউল গুলা স্মোকের মধ্য দিয়ে এই ধরনের ফেনল, ক্রিসল, অ্যালিফেটিক অ্যাসিড যদি এই মিটের ভিতরে ঢোকে, তাহলে তারা কি করে? এই ধরনের ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি দিয়ে মিটটাকে প্রিজার্ভ। এছাড়াও কিছু ফ্লেভারিং কম্পাউন্ড তৈরি হয় যারা ডিজারেবল ফ্লেভার দেয়। সালফার ডাইঅক্সাইড এবং সালফাইড, এইগুলা মোটামুটি আমরা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে, মানে ওয়াইন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি স্যানিটাইজ করার জন্য ইকুইপমেন্ট গুলাতে, এবং ওইখানে যে নর্মাল ফ্লোরা আছে, মানে ওই ওয়াইনের ভিতরে যে নর্মাল ফ্লোরা গুলো আছে সেগুলাকে রিডিউস করার জন্য। এটা কিন্তু আবার তোমার বডির নর্মাল ফ্লোরা না, হিউম্যান ফ্লোরা না। তুমি তুমি যদি আবার হিউম্যান ফ্লোরা ভাবো তাহলে কিন্তু ভুল। হিউম্যান ফ্লোরা আমরা কমাচ্ছি না, আমরা কমাচ্ছি কোনটা? ওয়াইনের মধ্যে যে ফ্লোরা আছে। ওয়াইন ওয়াইন যখন তুমি প্রোডাকশন করতেছো ডিস্টিলারি ইয়াতে, তখন এইখানে যে বিভিন্ন ধরনের জীবাণু ব্যবহার করতেছো ফার্মেন্টেশনের পারপাসে, সেই জীবাণুগুলা বা ওই ফ্লোরা গুলাকে সে একটু কমায় দেয়। সালফার ডাইঅক্সাইড ইজ অলসো অ্যাডেড ইন ফ্রুটস, জুস, সিরাপ এবং ভেরিয়াস ওয়াইনের ভিতরে সুগার এবং সল্ট। সুগার এবং সল্টের অ্যাক্টিভিটি আমরা আগেও বলে ফেলেছি। এটাও প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। তোমরা দেখবা পিকেলস কিংবা ফিশের কথা তো তোমরা জানো যে সল্টিং করা হয়। কক্সবাজারে গেলেই দেখবা ফিশ সল্টিং করতেছে। তাহলে সল্টিং করে বা হ্যাঁ সুগারিং করে আসলে হচ্ছে আমরা এগুলোকে প্রিজার্ভ করতে পারি। এখানে মূলত অ্যাকশনটা কি, প্রিজারভেটিভ অ্যাকশনটা কি, এটা এইখানে বলা আছে। তারা কি কাজ করে? মূলত সুগার এবং সল্ট বাইন্ড করে ওয়াটারের সাথে এবং এটাকে আনঅ্যাভেলেবল করে ফেলে মাইক্রো অর্গানিজমের জন্য। তার মানে কি? মাইক্রো অর্গানিজমের ওয়াটার অ্যাক্টিভিটি কমে যায়, মানে হচ্ছে এবং ফুডের হচ্ছে AW বা ওয়াটার অ্যাক্টিভিটি ভ্যালুটা কমে যায়। সো ওয়াটার অ্যাক্টিভিটি যখন কমে যায় তখন কি হয়? মাইক্রো অর্গানিজম ওয়াটারলেস এনভায়রনমেন্টে সার্ভাইভ করতে পারে না, মারা যায়। আর এটা হচ্ছে কি, সুগার করে কি? অসমোটিক প্রেসার বাড়িয়ে দেয়। অসমোটিক প্রেসার বাড়াই দিলে কি হবে? সেল লাইসিস হয়। সেলের এই লাইসিসটাকে আমরা বলি অসমোটিক লাইসিস অফ মাইক্রোবিয়াল সেল। তাহলে সেল যদি লাইসিস হয়ে যায় মাইক্রোবিয়াল সেল, তাহলে মাইক্রো অর্গানিজম মারা গেল। আমার উদ্দেশ্য তো মাইক্রো অর্গানিজমকে কিল করা, তাহলে তো ফুডটা প্রিজার্ভ। তাহলে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে সুগারিং করা আর একটা হচ্ছে সল্টিং করা। ওকে, এই দুটো পদ্ধতিতে হচ্ছে মানে তারা প্রিজার্ভ হতে পারে। ফর্মালডিহাইডের কথা যে বলে ফেলেছিলাম যে ফর্মালডিহাইড বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রিতে অনেকেই ব্যবহার করে, যদিও এটা পারমিটেড না, কিন্তু পারমিশনের তো প্রয়োজন নাই, যে যার মতো ব্যবহার করছে। ইট ইজ হাইলি পয়জনাস এন্ড ইজ নট পারমিটেড ইন ফুড এক্সেপ্ট অ্যাজ মাইনর কম্পোনেন্ট অফ দ্য উড স্মোক। ওই যে মাইনর কম্পোনেন্ট মানে কি, উড স্মোকিং যখন তুমি করো তখন কিছু পরিমাণে ফর্মালডিহাইড উৎপন্ন হয়, সেটা খুবই লেস অ্যামাউন্ট। কিন্তু তুমি যদি মানে একদম গ্যালন ধরে যদি তুমি আসলে হচ্ছে মানে ফর্মালডিহাইড ঢেলে দাও, তাহলে তো মুশকিল। ওটা তো আসলে পারমিটেড না। ফুড ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহার করা হয় স্টেরিলাইজ করার জন্য ইকুইপমেন্টকে এবং মাইক্রোঅর্গানিজমকে কিল করার জন্য ওই ফুড প্রসেসিং রুমে, কিন্তু খাবারের মধ্যে সরাসরি দেওয়ার কথা না। তার মানে এয়ারটাকে তুমি প্রসেস করার জন্য, রুমটাকে প্রসেস করার জন্য দিতে পারো, কিংবা স্টেরিলাইজ করার জন্য ইকুইপমেন্ট গুলাকে দিতে পারো। এটা হাইলি অ্যান্টিমাইক্রোবিয়াল এবং এটা ফানজাই, ব্যাকটেরিয়া, স্পোর, ভাইরাস সবগুলাকেই কিল করে ফেলে। এছাড়া কি আছে? অ্যালকোহল যেমন ইথানল হচ্ছে, মানে আমরা বিভিন্ন হচ্ছে সফট ড্রিঙ্কস যেগুলো খাই এগুলোর মধ্যে দেখা গেছে ইথানল থাকে। এছাড়াও কিছু মানে আরো অন্য ধরনের বিয়ার টিয়ার আছে, এগুলোর মধ্যেও হচ্ছে ইথানল থাকে। এগুলো আসলে হচ্ছে মাইক্রো অর্গানিজমকে কমপ্লিটলি কিল করতে পারে না, কিন্তু এগুলার অ্যাক্টিভিটিটাকে স্লো ডাউন করে। তাহলে অ্যালকোহল হচ্ছে এই ধরনের একটা কিছু যেটা আসলে হচ্ছে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিটাকে স্লো ডাউন করার কারণে স্পয়েলেজটাকে একটু রোধ করতে পারে। অ্যালকোহলিক কন্টেন্ট অফ দ্য ডিস্টিল অ্যালকোহলিক বেভারেজ is sufficient to prevent microbial spoilage। যেমন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে লেমন এক্সট্রাক্ট দেখি, সেগুলোও কিন্তু হচ্ছে প্রিজার্ভ করে বাই প্রোডাকশন অফ ইথানল। মানে এই লেমন এক্সট্রাক্ট গুলা তার মেটাবলিজমের একটা পোর্শনে গিয়ে ইথানল প্রডিউস করে, তাহলে ওই ইথানলটা করে কি? এটাকে প্রিভেন্ট করে, মানে সরি এটাকে প্রিজার্ভ করে। ইথাইলিন এন্ড প্রোপাইলিন অক্সাইড, এইগুলা হচ্ছে বিভিন্ন ধরনের স্টেরিলাইজিং এজেন্ট, তবে গ্যাসিয়াস, এগুলো তো গ্যাস। এই গ্যাসিয়াস স্টেরিলাইজিং এজেন্ট আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের
ড্রাইড ফুড গুলাকে প্যাকেজ করার জন্য। এছাড়াও ইথাইলিন অক্সাইডের আরেকটা ব্যবহার আছে, এটা ওই ফুড প্রসেসিং রুমের মাইক্রো অর্গানিজম গুলোকে কিল করার জন্য ব্যবহার করা হয়। তাহলে ফুড প্রসেসিং রুমের মাইক্রো অর্গানিজম গুলোকে কিল করার জন্য আমরা ইথাইলিন অক্সাইড ব্যবহার করতে পারি, ফর্মালডিহাইড ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে একটা রুমকে আমি মাইক্রো অর্গানিজম ফ্রি করলাম, সেখানে গিয়ে আমি ফুডটাকে প্রিজার্ভ করলাম। স্পাইসেস এন্ড কন্ডিমেন্টস, কন্ডিমেন্টস বা স্পাইসেস এগুলো কি? বিভিন্ন ধরনের যে হচ্ছে তুমি বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করো না, বা হচ্ছে খাবার, মানে সেগুলা, যেমন স্পাইসেস এন্ড আদার কন্ডিমেন্টস অ্যাডেড ইন ফুড ফর টেস্ট এন্ড ফ্লেভার আর অ্যান্টিমাইক্রোবিয়াল। তোমরা জানো যে বিভিন্ন ধরনের আমরা ইয়ার কথা বলি, সিনামন, ক্লভস, ঠিক না? এইগুলা কিন্তু হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল বা ইয়ার প্রপার্টি আছে। অনেকেই এখন আসলে হচ্ছে অনিয়ন বলতেছে, আহ, কি যেন হচ্ছে গার্লিক বা বিভিন্ন কিছু, মানে অনেকেই এখন আহ, এমনিতেই খায় কেন? কারণ এগুলো আসলে হচ্ছে মানে অ্যান্টি ইনফ্লামেটরি। অ্যান্টি ইনফ্লামেটরি মানে কি, তোমার ইনফ্লামেশন বা প্রদাহ থাকলে এগুলো কমাবে। এছাড়া আরো অনেক গুণাগুণ এদের আছে। অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি ডিফার্স উইথ টাইপ অফ স্পাইসেস, বিভিন্ন ধরনের স্পাইসেস আছে, এইগুলোর উপর ভিত্তি করে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বিভিন্ন রকমের হবে। যেমন মাস্টার্ড বা ফ্লোর এন্ড মাস্টার্ড অয়েল আর ইফেক্টিভ এগেইনস্ট স্যাকারোমাইসিস। তাহলে ইস্ট, যেটা ইস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাস্টার্ড ফ্লোর কিংবা মাস্টার্ড অয়েল, এটা হাইলি ইফেক্টিভ, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরা আবার লেস ইফেক্টিভ। আবার সিনামন আছে, ক্লভ আছে, এইগুলো হচ্ছে হচ্ছে ভেরি ইফেক্টিভ এগেইনস্ট ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া যেখানে আসলে জন্ম নেয় যেসব ফুডের মধ্যে, সেগুলোর মধ্যে তুমি যদি একটু সিনামন দিয়ে দাও, ক্লভ দিয়ে দাও, বা এইগুলো দিয়ে প্রিজার্ভ করা ট্রাই করো, তাহলে এটা মোটামুটি প্রিজার্ভেশন হবে। সিমিলারলি গার্লিক আবার অনিয়ন মিক্সড ইন ফুড আর ব্যাকটেরিওস্ট্যাটিক আর ব্যাকটেরিওসাইডাল। গার্লিক এবং অনিয়নও মানে ভালো ব্যাকটেরিওস্ট্যাটিক বা ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি দেখায়। তার কারণ সব ধরনের স্পাইসেস কিন্তু সব ধরনের ফুডে দেয়া যাবে না। হ্যাঁ, কারণ এমন এক খাবারের ভিতরে দিয়ে দিছো, ধরো তুমি আসলে কি বলবো, যে হচ্ছে মিটের মধ্যে কিংবা তুমি এমন কোন একটা কিছুর মধ্যে তুমি এমন কোন একটা স্পাইসেস দিছো যে এটার আসলে ফ্লেভার বা টেস্ট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, আনডিজারেবল একটা ইফেক্ট চলে আসছে। তো বুঝে শুনে দিতে হবে, যেটা আসলে এনশিয়েন্ট কিছু প্র্যাকটিস আছে, এইগুলোর মধ্যে প্র্যাকটিস গুলো মূলত অনেক আদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে, এবং দেখা গেছে পরীক্ষা করে যে এইগুলোর আসলে এই ধরনের অ্যাক্টিভিটি আছে। অ্যান্টিবায়োটিক্স, মূলত অ্যান্টিবায়োটিক্স ফুড প্রিজার্ভেশনে ব্যবহার করা হয় না। কারণ তুমি বলতেই পারো যে স্যার আসলে অ্যান্টিবায়োটিক দিয়ে দেই, তাহলে তো আর আসলে মাইক্রোঅর্গানিজম মারা যাবে। অ্যান্টিবায়োটিক তো আসলে খাবারে মানে দেওয়া যাবে না। সো মাইক্রোঅর্গানিজমকে কিল করার যত কিছু আছে তার মধ্যে শুধু এই যে অ্যান্টিবায়োটিকটাকে আমরা বললাম যে এটা পারমিটেড না, আর অন্যান্য কিছু কেমিক্যাল আছে, এগুলো একটা লিমিটেড মাত্রায় তুমি ব্যবহার করতে পারো, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন জায়গায়। সব জায়গায় সবকিছু ব্যবহার করা যাবে না। মাইক্রো অ্যান্টিবায়োটিক কমপ্লিটলি প্রহিবিটেড। আজকের কন্টেন্ট এতটুকুই থাকে, এটা একটা কন্টেন্ট শেষ করে দিলাম স্যারের। হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছি? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি শুরুতে যখন বলছিলাম তখন বোধহয় 20-22 জন ছিল। হ্যাঁ, আমি লাস্ট আবার একই কথা রিপিটেশন করে একটু শেষ করি। মানে এখন তোমাদের যে সময়, মানে টাইম ফ্রেম, সেই ফ্রেমে আমার জন্য নতুন করে, যেহেতু এই কোর্সটা আমি আগে পড়াইনি, এটা লুকোচুরি করে বলার কিছু নেই, আমাকে তো নতুন করে স্লাইডটা মেক করতে হবে, কারণ আমার বিভাগেও এখানেও এই কোর্স নাই যে আমি ওইখানে পড়াই ওটাই পড়াই দিব। নতুন করে যেহেতু তৈরি করে পড়াতে হবে, এটা খুব মানে খুবই আসলে হচ্ছে আনওয়াইজ ডিসিশন হবে, কারণ তোমরা দ্রুত বেরোতে চাচ্ছ। এই জন্য আমি তোমাদের সিআর এর সাথে কথা বলে এবং আরো দু একজনের সাথে কথা বলে বা তোমাদের বিভাগের টিচারদের সাথে কথা বলে, আগে যেই স্যার পড়িয়েছিলেন প্রফেসর গোলজার স্যার, ওনার কন্টেন্ট গুলাই এখন পড়াই দিব। এর পাশে অ্যাডিশনাল আমি কয়েকটা কন্টেন্ট দিব, যেমন প্রথম কন্টেন্টটা ওটা আমারই তৈরি করা, আরো কয়েকটা কন্টেন্ট আমি তৈরি করছি, সেগুলো দিব। আর স্যারের যে কন্টেন্ট গুলো আমার কাছে মনে হচ্ছে এখনই পড়াই দেওয়া সহজ, সেগুলো পড়াই দিচ্ছি। সবাই কি ক্লিয়ার আমার কথাটা? জি স্যার। স্যারের কন্টেন্টে স্যারের নাম লেখা আছে, এটা অবশ্যই মানে আমরা হচ্ছে স্যারের প্রতি থ্যাঙ্কফুল যে স্যার এই কন্টেন্ট গুলো আমাদেরকে সামহাউ দিয়েছেন এবং আমরা তোমাদেরকে পড়াই দিতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস আবার কথা হবে ইনশাল্লাহ। জাকারিয়া, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসলাম, জি রবিবারে স্যার। অ্যাসাইনমেন্ট গুলো একটু মানে অ্যাসাইনমেন্ট যেন কেউ মানে মিস না করে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট মিস করলে কিন্তু নাম্বার কম দেবে, এতে কোনো সুযোগ নাই, এখানে আর কোনো জি ইয়ে স্যার, হবে আমি না। স্যার অ্যাসাইনমেন্ট আপনাকে মিস করলে সকাল নাম্বার 10টার কম। মধ্যে স্যার আপনার অফিসে জমা দিয়ে চলে আসবো। ওকে, ফাইন, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম।